তুই কেন বুঝিস না আমার তোকে পছন্দ না? তাও বারবার আমার সামনে এসে হাজির হয়ে যাস। তোর সাথে আমার কথা বলতে ভালো লাগে না, এত ইগনোর করার পরেও কুত্তার মতো আমার কাছে চলে আসে। অসহ্য। কিন্তু আমি তোমাকে ভালোবাসি জানো, তুমি কেন বুঝতে চাও না তোমাকে কতটা ভালোবাসি? তুমি যদি বুঝতে। খোদার কসম, তোকে এমন মার মারবো জীবনে আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়ানোর সাহস পাবি না। আমিও তোমাকে এমন মার মারবো যে তোমার পুরো কথা শেষ করার আগেই তেরে এলো। আমাকে কি পাগলা কুত্তা কামড় দিয়েছে যে ওখানে দাঁড়িয়ে থাকবো? দিয়েছে তোর। আহেন, পরিচিত হয়ে নেই। আমি আকাশ, এবার ইন্টার সেকেন্ড ইয়ার শেষ করে অনার্সে ভর্তি হয়েছি। আর আমার ক্রাশ আমার বাপের বন্ধুর একমাত্র কন্যা, তার নাম ফারজানা বিথি। সে একটু আমার সিনিয়র, সেকেন্ড ইয়ারে। মাইয়াটা অনেক সুন্দর, তার জন্য তো ওর প্রেমে আমি মজনু। হেতি কেন যেন আমাকে সহ্য করতেই পারে না, আমাকে দেখলে একটুতেই রেগে যায়। রাখবে না কেন? সবসময় তো ওর কানের পাশে ভালোবাসি ভালোবাসি বলে ঘ্যান ঘ্যান করতে থাকে। এই কয়েক মাস থেকে তার পেছনে পড়ে আছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মাইয়া কোনোভাবেই রাজি হচ্ছে না। থোর ছাই, জীবনটা কেমন লবণ ছাড়া তরকারির মতো হয়ে যাচ্ছে। হেঁটে আসছি, তখন দেখি দুজন ছেলে মেয়ে বসে আছে, আর ছেলেটা মেয়েটাকে বলছে, বাবু, তুমি চাঁদের থেকেও সুন্দর। তোমার থেকে সুন্দর কি কেউ আছে নাকি? তুমি সব থেকে সুন্দর। কি একটা অবস্থা! যদি চাঁদ জানতো পৃথিবীতে কাকে কাকে চাঁদ বলা হয়, তাহলে ও ওপর থেকে লাফ দিয়ে সুইসাইড করতো। আমার কথা শুনে দুজনে আমার দিকে তাকালো। মেয়েটা রেগে আমার দিকে তাকিয়ে আছে, আর ছেলেটা মিটমিট করে হাসছে। কে ভাই তুই? এখান থেকে যা, আমার ব্রেকআপ করাস না। এমনি রেগে আছে, আর তুই এখানে কথা থেকে আগুনে ঘি ঢেলে চলে গেছিস। ছেলেটা চোখে ইশারা করে যেতে বলছে। আমি চুপ করে কেটে পড়লাম। প্রেম করতে গেলে কত যে মিথ্যা কথা বলা লাগে। এসে এক জায়গায় বসলাম। ওই শালাদের এখনও খোঁজ খবর নেই। এক এক একটার আজকে খবর আছে। কেমন দেরি করে কলেজে আসে। বন্ধুরা এলো, ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। ওই ছেলেকে দেখলাম এদিকে আসে। নতুন বর্ষের জি, আপনি? থার্ড ইয়ারে। ছোট্ট ভাই, আপনার সাথে আমার কিসের শত্রুতা বলেন তো? কত কাঠখড় পুড়িয়ে তার রাগটা ভাঙিয়েছিলাম, কিন্তু আপনি গিয়ে দিলেন আরও রাগিয়ে। না, আসলে ভাই বুঝিনি তো। আর আমার মিথ্যা বললে কি সহ্য হয়? আর ভুল কি বলেছি বলেন? এই রিলেশন টিকিয়ে রাখতে এই সব বলতে হয়। এইসব বলা ছাড়া রিলেশন টিকবে না। ঠিক আছে বড় ভাই, আর এমন সত্যি মুখ দিয়ে বের হবে না। সব সময় সব জায়গায় সত্যি কথা বলতে নেই ছোট ভাই। আচ্ছা থাকো তোমরা, আর তোমাকেও ওয়েলকাম। আপনি না বলে আপনাদের ক্লাসের মেয়েগুলো এসে যদি বলতো, তাহলে কতই না ভালো হতো। আচ্ছা বলে দিব, কিন্তু ছোট ভাই ওদের থেকে সাবধান। হাতের কাছে পেলে গুটিয়ে পিটাবে। মায়ের হবে কম, শব্দ হবে বেশি। বড় আপুরা মারলে ওটা ভালোবাসা হিসেবে নিব। তাদের হাতের পরশ তো আমাদের কাছে অমৃত মনে হবে। আর বড় ভাই শব্দটা কে করবে? আজকালকার ছেলে কত নম্বরের হারামি। আচ্ছা থাকো, আমি গেলাম। তোমাদের সাথে কথা বলা মানে আমার ক্লাসমেটদের ইজ্জত লুট করা। ছেলেটা চলে গেল। আমরা হাসতে লাগলাম। হায় রে প্রেমিক পুরুষ! তাহলে এদেরই প্রেমের হোগা মেরেছিলি? হা, আমাদের যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, শালা কেউ পাত্তা দেয় না, কুত্তার মতো দূর দূর করে তাড়িয়ে দেই। এত কষ্ট কোথায় যে রাখি। আমাদের কুত্তা ভাগ্য, আমাদের কুত্তা ভাগ্য গার্লফ্রেন্ড নেই। আমাদের শুধু দেখে যেতেই হবে। তবে দেখার যে শান্তি আর কোনো কিছুতেই নেই। আজকে এটা দেখে ক্রাশ খাই তো কাল অন্যটায়। আজকে কলেজে আস্তে আস্তে কতগুলা মেয়ে দেখে ক্রাশ খেয়েছি বল। এগুনে শেষ করা যায় এটা, এগুনে শেষ করা যায়। এটা আমার, ওটা আমার, সব আমার। যতদিন সিঙ্গেল আছি ততদিন সব আমার। ওটাই। কিরে, তোর ড্রাইভিং লাইসেন্স হলো? কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। তুই ঠিকমতো টাকা জমা কর। যদি ঘ্যান ঘ্যান করিস টাকার জন্য, তাহলে তোর খবর আছে। আরে না, বেশ টাকা জমেছে, ওটা দিয়ে হয়ে যাবে। সবাই মিলে আড্ডা শেষ করে ক্লাসে চলে এলাম। ক্লাস শেষ করে বাসায় ফারজানা আপুকে ফোন দিলাম, রিসিভ করলো না। আবার ফোন দিলাম, তাও রিসিভ করলো না। মেসেজ দিলাম, এমন কেন করো গো বেবি? আমি তো তোমাকে লাভ করি। ফোন রেখে গোসল করে এসে খেতে বসলাম। এইসব না করলে কি নয়?
ঘোরাঘুরি করা ভালো, এই বয়সে ঘোরাঘুরি করবে না তো কখন করবে? আমার ভয় হয় যদি কিছু হয়ে যায়। একটা মাত্র ছেলে, যদি বিপদ আপদ হয় তখন কি হবে? বিপদ আপদ তো বলে কই আসে না। ভাগ্যে থাকলে যে কোনো জায়গায় হতে পারে, তবে সাবধানে থাকা ভালো। কবে যাবি তোরা? রাকিবের লাইসেন্সটা হয়ে গেলেই হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক করে নিয়েছি যেন কোনো প্রকার ঝামেলা পড়তে না হয়। গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সব। ওটাই ভালো। আমাদের আর ঘোরাঘুরি করার বয়স নেই। তখন মনে কর ইচ্ছে থাকলেও টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা ইচ্ছে থাকলেও সময় নেই। তো তুমি আর আম্মু ঘুরতে বের হলেই তো হয়। যাও না, দুইজন 1 মাস এদিকে ওইদিকে ঘুরে আসো। আমার এইসব ইচ্ছা নেই বাপু, আমার আশাতেই থাকতে ভালো লাগে। তুই ট্যুরে যাবি যা। আমরা চলে গেলে বাসায় কে থাকবে? তোর আম্মু এই কারণে কোথাও যেতে চায় না। তোর বিয়ে দিয়ে আমরা ব্যবসা তোর কাঁধের দায়িত্ব দিয়ে তারপর বের হব। আপাতত তুই ঘোরাঘুরি কর, তোর অ্যাকাউন্টে টাকা জমা আছে, যা প্রয়োজন হবে উঠিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে আব্বু, তোমার মতো বাবা কজন পায় বলো? তার মানে আমি ভালো না? আরে তেমন কেন হতে যাবে? তোমরা দুজনেই অনেক ভালো, আমার বেস্ট আব্বু আম্মু। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে ফোনে ব্লগ ভিডিও দেখতে লাগলাম। মানে কোন জায়গায় সুন্দর সেগুলো, ওইগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। বিকেলে নামাজ পড়ে বাইরে এলাম। আমার টাকা পয়সা সব কমপ্লিট, এখন বাইকের লাইসেন্স প্লেই দুজনে বাইক নিয়ে ট্যুরে। আমি তো ভেরি ভেরি এক্সাইটেড। যদি আর দুই একজন হতো তাহলে ভালো লাগতো। কে আছে আমাদের সাথে যাবার মতো? কেউ তো নেই, আমরা দুজনেই ঠিক আছে। তোর লাইসেন্সের জন্য ট্রেনিং আছে না? গতকাল সব কমপ্লিট করা হয়ে গেছে, এখন ড্রাইভিং লাইসেন্স পেলেই হয়ে গেল। আচ্ছা এখন তাহলে চল কোথা থেকে ঘুরে আসি। ওঠ বাইকের পেছনে। রাকিব বাইকে উঠতে ঘুরতে বের হলাম। এক জায়গায় এসে দুজনে বসলাম। ফারজানাপুর কি খবর ফুটলো? ওরে পটানো কি এতই সহজ? এ তো যে কথাই শোনে না। ওটা অপমান করে, ওটা অপমান করে। তুই ছেঁচড়ার কাছে কিছু না মনে হলেও ওটা কিন্তু অপমান। শালা তুই এত নির্লজ্জ হলি কবে যে বুঝে আসে না। ভালোবাসি, এইসব কিছু মনে করলে চলে? একটু খারাপ লাগে বটে, আবার অনেক ভালো লাগে। তার মুখের গালি শুনে সব কিছু বলে যায়। গালি তো না, যেন মুখ দিয়ে মধু ঝরে। এসব দেখলে তুই মানুষকে ছেঁচড়া বলিস, কিন্তু তুই যে কত বড় ছেঁচড়া আমার থেকে বেশি কেউ জানে না। শালা বোকাচোদা। এগুলো ভালোবাসা, ও তুই বুঝবি না। এসব বুঝে লাভ নেই। এমন অপমান আমাকে করলে লাথি মেরে চলে আসতাম। ওই জন্যই তোর গার্লফ্রেন্ড নেই। সন্ধ্যা পর্যন্ত ওখানে বসে থেকে নামাজ পড়ে রাতে বাজারে আব্বুর কাছে এলাম। এসে বললাম, কি বলছিলা? একটা পিকনিক আছে, আমার ফিরতে দেরি হবে, এটা একটু তোর আম্মুকে বলে দিস। রাকিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। তোমার আব্বু কেমন আছে? বাসা কবে আসবে? ভালো আছে। গত বছর তো গেল, হয়তো সামনে বছর আসতে পারে, তাও ঠিক করে বলতে পারবো না। তোমার ভাইয়ের কি খবর? সেও তো ইতালিতে আছে, এই তো কয়েক মাস আগেই গেল। বাহ, ভেরি গুড। এই নে ব্যাগ, এটা বাসায় নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আব্বু একটা ব্যাগ দিল, ওটা নিয়ে চলে এলাম বাসায়। রাকিবকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসতে হয়েছে। এসে আম্মুকে বললাম, আরেক ব্যাগটা দিয়ে রুমে এলাম। যদিও আব্বুর কথা শুনে বিড়বিড় করছিল। এমনভাবে কয়েকদিন গেল আমার, যা কাজ ফারজানাপুর পিছনে পড়ে থাকা। আর কি যে করলে পড়বে, যদি বউ সাজো গো, তোমাকে সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো। মগর দেখেছিস, এটা দিয়ে তোর মাথা ফাটাবো। তুই এত নির্লজ্জ বেহায়া কেন? তোমার প্রেমে এমন বানিয়েছে গো সুন্দরী, আই লাভ ইউ, দিল তো পাগল হ্যায়। তোর মতো নির্লজ্জ কখনো ভালো হবে না। তুই যে শুধরবি না সেটা ভালো করেই জানি। এর একমাত্র ওষুধ হচ্ছে তোমার ভালোবাসা। তোমার ভালোবাসা পেলে সব পাগলামি বন্ধ হয়ে যাবে। দূরে গিয়ে মর তুই। কানের পাশে ঘ্যান ঘ্যান করিস না তো তুই। মিস করবা, এগুলো অনেক মিস করবা। যখন আমি থাকবো না তখন অনেক মিস করবা। তুই গেলেই শান্তি পাবো ভাই, তোর জ্বালায় আমি অতিষ্ঠ। আচ্ছা তাই? তুমি যত বেশি বিরক্ত হও আমার তত বেশি ভালো লাগে।
তোমাকে জ্বালিয়ে বেশি মজা পাই। পারছি না যে তোকে কুত্তা মারা করে মারি, ইচ্ছে করছে তোকে মেরে চিড়ে চ্যাপটা করে দিতে। আমার ইচ্ছা করছে তোমাকে ধরে জায়গা মতো চুমু দিয়ে দিই। আপু আমার দিকে তেড়ে আসতেই কেটে পড়লাম। রাকিবের কাছে এসে বললাম, কয়েকদিনের মতো কলেজে ঘুরে ঘুরে রমণীগুলো দেখে নেই ভাই, এইসব আর দেখতে পাবি না, না নতুন নতুন দেখবি। চল তাহলে একটু ঘুরে ঘুরে দেখি। চল চল। দুজনে আড্ডা দিয়ে ঘুরে ফিরে ক্লাসে এসে সব কিছু দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। দুজনে বাইক নিয়ে লং ড্রাইভে বের হব, উদ্দেশ্য চট্টগ্রাম। সেভাবে রাস্তাঘাট চিনি না, আমাদের একমাত্র শুধু ভরসা গুগল ম্যাপ। ভয় নেই যে হারিয়ে যাব। বর্তমান সময়ে পাগল ছাগল ছাড়া আর কেউ হারাবে না। আগামীকাল বের হব। আগামীকাল চলে যাবি, একদম ভালো লাগছে না। কি যে করবি আল্লাহ জানেন। আহা, এত টেনশন না করে দোয়া করো যে তোমার ছেলে সহি সালামতে তোমার কোলে ফিরে আসে। এত ভয় পেলে চলে? তাও একটা ভয় আছে না। আচ্ছা, সব কিছু ঠিকঠাক নিয়েছিস তো? আগামীকাল সকালে দুজনে বের হব। রুমে এসে ফারজানা আবুকে ফোন দিলাম। রিসিভ করবে না জানি, তাও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন দিই, আর জ্বালাবার জন্য আরও ফোন দিই। এখন পর্যন্ত আমার 10টা নাম্বার ব্লক করেছে, আর সে বেশ কয়েকটা নাম্বার চেঞ্জ করেছে, কিন্তু আমি কোনো না কোনোভাবেই নাম্বার ম্যানেজ করিনি। পরের দিন বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। দুপুরে এক জায়গায় বিশ্রাম নিয়ে খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এর মাঝে বেশ কয়েকবার আম্মুর সাথে কথা হয়েছে, মানে তাদের আপডেট দিতে হয়েছে কোথায় আছি কী করছি এইসব। রাত 9টায় ঢাকায় এসে পৌঁছে একটা হোটেলে উঠলাম, কারণ ক্লান্ত, আর আজকে বের হব না। ক্লান্ত মানে অনেক ক্লান্ত। এসে ফ্রেশ হয়ে শুয়ে দিলাম ঘুম থেকে উঠে আম্মুর সাথে কথা বললাম, দিয়ে ভিডিও এডিটিং করে কেটে ছোট ছোট করে আমার আইডিতে দিলাম। ঘুরবো অথচ ভিডিও করব না, তা কী করে হয়? এর জন্য ল্যাপটপ আর ক্যামেরা নিয়ে এসেছে। এখন কি একটু বের হবি? চল বাইরে থেকে ঘুরে আসি, আর খাওয়া তো হয়নি। ঘুরতে বেরিয়ে বসে থাকলে চলবে? রুম থেকে বেরিয়ে তালা দিয়ে চলে এলাম বাইরে। এসে আশপাশ থেকে একটু হাঁটাহাঁটি করে খেয়ে রুমে এসে আবার শুয়ে যাই। আজকে এত রাত হয়ে গেল, কিন্তু ফোন নাই, মেসেজ নেই। আজকে কলেজেও আসিনি। কোনো কিছু হলো নাকি? না অসুস্থ হলে তো ফোন দিত, না নিজের ইচ্ছায় এমন করছে। আমার মনে হচ্ছে নিজের ইচ্ছায় আজকে ফোন দেয়নি, আর কলেজেও আসেনি, যেন তাকে মিস করি, তাই হয়তো এমন করছে। আরে বেটা, কাজ হবে না, তুই যত যাই কর না কেন আমাকে পটাতে পারবি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার বেরিয়ে পড়লাম। দুপুরে কোথায় আছিস এখন? পৌঁছে গেছিস? আরে না আম্মু, দেরি আছে, আস্তে আস্তে বাইক চালাচ্ছি, তাই সময় লাগবে। আজকের মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। নামাজ পড়েছিস? দুজনে নামাজ পড়ে খেয়ে একটু বিশ্রাম নিচ্ছি। হাত ব্যথা করছে। তা তো করবেই, বললাম বাসে যেতে, কিন্তু বাইক নিয়ে যাবে। শখ পূরণ করতে গেছিস বলে কথা। বাইকে সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। তুমি কি তোমার মামাতো বোনের সাথে কথা বলেছো? আমরা কিন্তু আজকের ভিতরেই পৌঁছে যাব। বলেছি, ওদের বাসায় থাকার প্রয়োজন নেই, প্রয়োজনে হোটেল বুক করে নিবি। এমনি ওদের ভাড়া বাসা, তখন দুজনে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দিবি। আরে না, হোটেল ভাড়া নিয়ে থাকবো। প্রয়োজন 2 দিনের জায়গায় 3 দিন যা, এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। যদি অসুস্থ হয়ে যাস তাহলে তোদের ঘোরাঘুরি করা বেরিয়ে যাবে। আরে সমস্যা হবে না, একটু আব্বুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। চট্টগ্রামে আম্মুর মামাতো বোন থাকে, তার বড় নাকি ওখানে জব করে, তাই ওখানেই থাকে। তারপর মানে আমার খালু পুলিশের এসপি, তাই সাহস হয়েছে ওখানে গিয়ে ঘোরাঘুরি করার। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম। রাত 11টার দিকে আম্মুর মামাতো বোনের বাসায় মানে রাঙামাটিতে পৌঁছায়। ছোট থাকতে দেখেছিলাম, বড় হয়ে আর দেখা হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন খালামণি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? এসো বসো দুজনে, অনেক ক্লান্ত বোঝা যাচ্ছে। জি, ভেতরে এলাম। বাইক তাদের গ্যারেজে রেখেছি। আমরা ভাবছিলাম বাসা ছোট, কিন্তু খালামণি বলেছিলেন যে বড় বাসা, দিয়ে ডিসিশন চেঞ্জ হয়েছে। আর খালামণি আমাদের ছাড়তো না জানি। কিছুক্ষণ পরে, তোমার আম্মু কেমন আছে? তোমার আব্বু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, যদিও গতকাল তাদের সাথে দেখা হয়েছিল। খালু কোথায়?
এখনও অফিস থেকে আসেনি, তবে হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাহ, এত সুন্দর একটা মেয়ে আছে, ক্রাশ খেয়ে গেলাম। রাকিবের দিকে তাকিয়ে দেখি বোকাচোদা আর চোখে দেখছে। পা দিয়ে একটা গোতা দিতেই বলল, আন্টি, আপনার হাতের রান্না অনেক সুন্দর, তবে এত কিছুর প্রয়োজন ছিল না। তোমরা দুজনে পরিচিত হয়ে নাও আমার মেয়ের সাথে। এটা আমার বড় মেয়ে নাইমা, আরেকটা ছেলে আছে, মনে হচ্ছে বাইরে থেকে এখনো বাসায় আসেনি। ছোট থাকতে একবার দেখেছিলাম, এখন দেখি অনেক বড় হয়ে গেছে। তোমাকেও তো ছোট দেখেছি, এখন কত বড় হয়ে গেছো। এখন কোন ক্লাসে পড়ো? ছোট মানুষ খালামণি। নাক টিপলে কষা দিয়ে দুধ পড়ে, এমনভাবে বলছে মনে হচ্ছে মাত্রই ফিটা সালো। চুপ কর তুই, ছোট না তো কি? এই, এটা কার বাচ্চা? রাস্তায় এমনভাবে ঘুরঘুর করে হারিয়ে যাবে তো। এই, এটা কার বাচ্চা? রাস্তায় এমনভাবে ঘুরঘুর করে হারিয়ে যাবে তো। ছোট বাচ্চাকে এমনভাবে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে। তোর মুখ বন্ধ করবি? আমার কথা শুনে খালামণি আর খালাতো বোন মানে ওই নাইমা মেয়েটা হাসছে। দুজনে কি সবসময় এমন করো? বেস্ট ফ্রেন্ড, একসাথে থাকলে এমন হয়েই থাকে। দুজনে খেতে খেতে খালো এলো, উনি আসতে পরিচিত হয়ে নিলাম। খালাতো ভাইটাও এলো, ওর সাথেও পরিচিত হয়ে নিলাম। সবার সাথে পরিচিত হয়ে একটু কথা বলে রুমে চলে এলাম। দরজা খুলে আটকে এসে বিছানায় বললাম, বোকাচোদা, এমন কিছু করিস না যেটার কারণে ওনারা খারাপ কিছু ভাবুক বা আম্মুকে কিছু বলুক। এত সুন্দর যে বারবার ওই মেয়ের দিকেই চোখ যাচ্ছিল, তুইও তো বারবার দেখছিলি। আমার থেকে কোথায় তুই ভালো? আমি তোর বেস্ট ফ্রেন্ড, কীভাবে ভালো হয় বল? সঙ্গ তো সে লোহা বাসে। আমাকে খারাপ বলবি না, আমি ভালো মানুষ। তুই আমার জীবনে এসে সব কিছুর হোগা মারা গেছে, সব কিছুই ঠিক ছিল, তুই এসে সব কিছু ঘেটে ঘ করে দিয়েছিস। থাক, আর কিছু বলতে হবে না। আগামীকাল সারাদিন বিশ্রাম নেব, তারপর পরের দিন এখান থেকে চলে যাব। এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, এখন ঘুম দে। একটা ব্যথার ওষুধ খেয়ে শুয়ে গেলাম, রাকিবও শুয়ে গেল। তারপর দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ফোনের চেঁচামেচিতে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে। আব্বু ফোন দিয়েছে, রিসিভ করে বললাম, হ্যাঁ বলো। কিরে, এখনো ঘুমাচ্ছিস? কি হয়েছে বলো। না, জানতে ফোন দিয়েছিলাম যে কি করিস। আচ্ছা, ঘুমা তাহলে। ফোন রেখে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। রাকিব এখনও ঘুমিয়ে আছে। আমি উঠে ব্যাগ থেকে ব্রাশ বের করে ওয়াশরুমে এলাম। রুমের সাথেই অ্যাটাচ ওয়াশরুমও আছে। তোমার ফুফাতো বোনের ছেলেদের এখনো দেখি ঘুম ভাঙেনি, 10টা বাজে, কিন্তু তাদের খোঁজ খবর নেই। হয়তো অনেক ক্লান্ত, তাই এত ঘুমাচ্ছ। এতটা রাস্তা বাইক চালিয়ে এসেছো? বাপরে, এত শখ! কোথা থেকে কোথায় বাইক চালিয়ে চলে এসেছে, সাহস আছে বলতেই হয়। তোর যেমন শখ তুই নতুন নতুন পোশাক কেনা, ঠিক তাদেরও এটা একটা স্বপ্ন বা শখ বলতে পারিস। তোমার ফুফাতো বোনের ছেলে বেশ বড় হয়েছে, আমার থেকে ছোট না বড় ভুলে গেছি। তোর থেকে 3 মাসের ছোট না বড় ভুলে গেছি। আকাশ মনে হয় ছোট হবে। তোর থেকে ছোট। ও আচ্ছা, ছোট থাকতে অনেক বদমাইশ ছিল। দাদুর বাসায় খেলতে খেলতে কী নিয়ে ঝগড়া হয়েছিল, দিয়ে লাঠির বাড়ি মেরেছিল। এটা বেশ ভালোভাবে মনে আছে। শালা হারামি। বাহ, দেখি মনে রেখেছিস। আমি কি ডেকে দিয়ে আসবো? ঘুমাচ্ছে, ঘুমাক, দেখি কতক্ষণে ওঠে। তোর নাস্তা করবে না বলছো? আচ্ছা, ডেকে দিয়ে আয়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি রাকিব উঠে বসে আছে। যা, উঠে ফ্রেশ হয়ে আয়, খিদে পেয়েছে ভাই। রাকিব ওয়াশরুমে চলে গেল। কেউ দরজায় টোকা দিচ্ছে। উঠে গিয়ে খুলে দেখি নাইমা আপু। জি আপু, বলুন। আমরা সমবয়সী, আপু বলতে হবে না, নাম ধরে ডাকলেই হবে। নাস্তা করবেন না? আমার বন্ধু আসলেই যাব। আপনি যান, আমরা আসি। মেয়েটা চলে গেল। আমি বিছানায় এসে বসলাম। একটু পরে রাকিব আসতেই দুজনে খেতে এলাম। দুজনে খাচ্ছি, তখন নাইমা আপু বলল, এখনো কি আগের মতো বদমাইশ আছেন, না চেঞ্জ হয়েছেন? স্বভাব যায় না মলে, কয়লা যায় না তুলে। মনে হয় আগের থেকে ভালো হবে। যতদিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে, এর উন্নতি না অবনতি হচ্ছে। এই যে আমি ভালো একটা ছেলে, আমার জীবনে বন্ধু রূপে এলো, এসে তার মতো বানিয়ে দিয়েছে। ঠিক ঠিক, না না না, ভুল ভুল। এই হারামি খারাপের কি দেখলি তুই? তোর তো একটা ব্যবস্থা করতে হবে দেখছি। অনেক কথা বলতে শিখে গেছিস, তোর তো আজকে একটা কিছু হবে। তোর এসব থ্রেটে ভয় পাবো ভেবেছিস? কখনো না।
সময় বলবে। হাসি তামাশা করতে করতে খেয়ে রুমে। এখন আর বের হলাম না, তাই রুমে এলাম। এখন ফারজানা আপুকে ফোন দেব না, থাক, ক্লাসে আছে হয়তো, পরে দিব। এখন থাক এইসব। গতকাল যে ভিডিও করেছিলাম ওগুলো কাটছাট করে ফেসবুকে আপলোড দিলাম। মেয়েটা ফ্রি মাইন্ডেড, কত সহজে আমাদের সাথে ফ্রি হয়ে গেল। পরিচিত তাই হয়তো, তবে কিছুটা ফ্রি মাইন্ডের আছে। শেষে ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম, এসেই ওয়াইফাই নিয়ে নিয়েছি, তাই এমবি কতটা যাবে সেই ভয় নেই। কী রে বান্ধবী, মন মেজাজ এমন হট কেন? কোনো কিছু কি হয়েছে? ধুর, আর বলিস না। কেন মন মেজাজ হট সেটাই বুঝতে পারছি না। এটা বুঝতে পারছি না দেখে আরও মন মেজাজ হট। কি যে একটা সিচুয়েশনে আছি বলে বোঝাতে পারবো না। এমন প্রবলেম শুধু তোর না, আমারও হয়। কেন ভাল লাগে না এটা জানার চেষ্টা করতে গিয়ে আরোই ভালো লাগে না। ভালো লাগে না মানে কিছুই ভালো লাগে না। ও আচ্ছা, ঘুরতে গেছে তাই তো বলি। এই শয়তানের খোঁজ খবর নাই কেন? কে ঘুরতে গেছে? আকাশ। তাই তো বলি, কেন কলেজে দেখা যায় না আর কেন ফোন দেয় না। তবে ভালোই হয়েছে, কিছুদিন শান্তিতে থাকা যাবে। এত ছ্যাঁচড়া হলে চলে? ওর মতো ছ্যাঁচড়া আমি আমার জীবনে 2টা দেখিনি। এত অপমান করতি, কিন্তু মনে হতো ওকে তুই বলছিস না, কোনো গাছকে বলছিস। মানুষের তো একটু হলেও লজ্জাবোধ থাকে, কিন্তু ওর একটুও নেই। বলছিস যে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিত। যতদিন থাকবো না ততদিন পর্যন্ত শান্তিতে থাকবো। আবার শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুরতে বের হলাম, এদিক সেদিক ঘোরাঘুরি করে অনেক সময় কাটলো। পরের দিন ওনাদের বাসা থেকে বেরিয়ে সাজিকের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলে পৌঁছে রিসোর্টে এলাম। এখন বলবেন এত সময় কেন লাগলো? আরে ভাই, ঘোরাঘুরি করার জন্য তো বের হয়েছে, এদিকে সেদিকে ঘুরে ফিরে এলাম। কিরে, এখন আবার কে ফোন দিল? তোর খেলাতো বোন, না মানে খালাতো বোন নাইমা। উড়িষ্যালা লুচ্চা, এর ভেতরে পটিও নিয়েছিস? কি টান, আমি কাজিন হয়েও আমাকে ফোন না দিয়ে তোকে ফোন দিল। বন্ধু শোন, মেয়েরা যাকে রিপ্লাই দিবে না তাকে কোনোভাবেই রিপ্লাই দিবে না, আর যাকে রিপ্লাই দিবে তাকে তার সব কিছু উজাড় করে দিবে, মানে সব কিছু খুলে দিবে। যেমন তোর ক্রাশ ভালোবাসাকে দেখ, তোকে না দেই মেসেজের উত্তর, না দেই কল ব্যাক। খুব ভালো, তো কথা বল। রাকিব ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিল। আপনারা পৌঁছে গেছেন? এসে ফ্রেশ হয়ে এসে বসে আছি। আপনি কি করেন? বসে আছি। আকাশ কি করে, কোথায় আছে? ফোন দিয়েছেন কার খোঁজ খবর নিতে? যার খোঁজ খবর নেবেন তাকে ফোন দিবেন। আপনি এমনভাবে রেগে যাচ্ছেন কেন? আমি আকাশকে আগে ফোন দিয়েছি, কিন্তু রিসিভ করেনি, তাই আপনাকে ফোন দিলাম। আমি হেসে উঠলাম। ফোন হাতে নিয়ে দেখি সত্যি একবার ফোন দিয়েছিল। আপনি আমার কে যে আপনাকে ফোন দিতে যাব? আমি আপনাকে আর ভুলেও ফোন দিব না। রেগে ফোন কেটে দিয়েছে। কিরে, দিল তো মুখের উপর মতে। এমন ভাব নিল মনে হচ্ছে কত কি করে ফেলেছে। তোর দ্বারা মেয়েই পড়বে না, ওইসব বাদ দে। দেখবি ওর তেল আমি বের করে ছাড়বো। থাক বন্ধু, কিছু করার প্রয়োজন নেই। আমি জানি তুমি পারবা। যে পারে সে সব কিছুই ছেড়তে পারে। আমি জানি তুমি পারবা। তাহলে তুমি চুপচাপ থাকো সোনা, তোর ল্যাপটপটা দে, ভিডিওটা একটু এডিট করে ছাড়ি। নে, আমি একটু ফেসবুকে গোতাগুতি করি। রাকিব ল্যাপটপ নিল, আমি ফেসবুকে গোতাগুতি করছি। তারপর দুজনে এখানে সেখানে ঘুরলাম। কয়েকদিন পর আম্মু গো। কি হয়েছে? এমনভাবে কান্না করিস কেন? ভয় না দেখিয়ে বল কি হয়েছে। আম্মু, আমার বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। 1 মিনিট, বিয়ে মানে কার বিয়ে? কেমন বিয়ে? আমার তোমার ছেলের বিয়ে হয়ে গেছে। মজা না করে বল কি হয়েছে। এখন কোথায় আছিস? কেমন আছিস? আমি মজা করি না, সত্যি বলছি। শোনো, আজকে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা ছিল একটু জংলা। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে আমাদের কাছে দৌড়ে এলো। মেয়েটা বোরখা নিকাব করে আছে। আমরা দুজনে হকচুকে যাই। কাদের থেকে আপনাকে বাঁচানোর কথা বলছেন? কেন বাঁচানোর কথা বলছেন? কি হয়েছে? উল্টো আমাদের ফাঁসানোর জন্য এলো কিনা বুঝতে পারছি না। বিষয়টা আমার ভালো ঠেকছে না। আচ্ছা দাঁড়া, আমি দেখছি কে বা কারা আসছে। আচ্ছা, দেখে আয়।
রাকিব হাঁটতে হাঁটতে দেখতে গেল কি হয়েছে। আমি আর মেয়েটা চুপচাপ দাঁড়িয়েছিলাম। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে কয়েকজন লোক উড়ে এসে জুড়ে বসেছে। আমাদের এখানে এসে নষ্টামি করা হচ্ছে দাদা। কি বলে? কিছু তো বুঝি না। জি, কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? কী সব বলছেন? তোর কিছু বুঝবার নাই, যা বোঝার আমরা বুঝে গেছি। জি, কি বলেন? বুঝি না, পরিষ্কার করে বলেন, কী সব বলেন? এদের দুজনকে নিয়ে কাজে অফিসে চল। এই যুগটা নষ্ট হয়ে গেছে, এদের দুজনের বিয়ে দিয়ে দিব। এই পোলা মায়াগুর লাইগায় দুনিয়া নষ্ট হয়ে গেছে। কাজী অফিস শুনে দৌড় যে দিব তারও উপায় নেই, সবাই গোল করে ধরে রেখেছে। আপনারা ভুল ভাবছেন, আমি এই ছেলেকে ঠিক চিনি না। প্রয়োজনে পুলিশ দেন, কিন্তু এইসব কাজে অফিসে নিয়ে যাবে না প্লিজ। এমনভাবে বলে হবে না, জোর করে টেনে নিয়ে চল। দুজন ছেলে মেয়ে জঙ্গলে এসেছে, অথচ বলছে চিনে না, একে অপরকে চিনে না। তার মানে ভাড়া করে নিয়ে এসেছে, রাতের পাখি এটা। এইসব মেয়েরা পর্দার মান খারাপ করে। এই চল, ওদের নিয়ে গিয়ে বিয়ে করাবো। মানে? এই মিয়া, মাথা ঠিক আছে? আপনারা আমাদের পুলিশে দেন, কিন্তু এইসব কাজী অফিসে নেবেন না। আর এমন কিছু হলে সেটা আপনাদের জন্য ভালো হবে না। আমাদের এখানে এসে আমাদের তেজ দেখানো হচ্ছে, ওদের গরম বের করছে। এই নিয়ে চল। দুজনে হাত ধরে আমাকে টানতে লাগলো, আর একজন মেয়ে ওই মেয়েকে ধরে টানতে টানতে কাজী অফিসে নিয়ে এলো। আম্মু এত করে বললাম, কিন্তু তারা আমার কথা শুনলো না, জোর করে বিয়ে করিয়ে দিয়েছে। রাজি হচ্ছিলাম না দেখে আমাদের ভয় দেখালো যে ভিডিও করে ছেড়ে দেবে। আমার ফোনটাও নিয়ে নিয়েছিল। এখন আমাকে ফোন দিতেই তোমাকে ফোন দিলাম। এখন কি হবে আম্মু? এ তো অনেক বড় একটা মুসিবত। তোকে কী যে করতে বলবো। আচ্ছা, এখনই কোনো ডিসিশন নিস না, তোর আব্বুর সাথে কথা বলে তারপর তোকে জানাচ্ছি। আচ্ছা, আগে মেয়েটার একটা ছবি তুলে দে তো। ছবি দিয়ে কি হবে? আর নিকাব করে আছে। আমার তো মনে হচ্ছে বসে বসে কান্না করছে। চোখ দেখে তো তাই মনে হচ্ছে, আর হিসকি তুলছে। তোকে যেটা বললাম কর, আমাকে ছবি তুলে পাঠা, নিকাবটা একটু খুলতে বল। ওকে। কি একটা ঝামেলা হয়ে গেল। সব কিছুই ঠিক ছিল, কিন্তু কুত্তা ভাগ্য হলে যা হয়। ফোন কেটে মেয়েটার কাছে গেলাম। এই যে শুনছেন? জি। কান্না থামান তো, শুধু কেঁদে যাচ্ছে। আপনি কি শুধু একাই ফেঁসে গেছেন? আমিও তো ফেঁসে গেছি। এত হিসকি তোলার কি আছে? আমার কথা শুনে আরও কান্না চড়ে দিল। চুপ! কান্না যদি করেন নদীতে নিয়ে গিয়ে ফেলে দিব। আর নিকাবটা একটু খোলেন। আমি নিকাব খুলতে পারবো না, আমাকে নদীতে ফেলেন অথবা যাই করেন। যেটা বলছি সেটা করেন। খুলবেন না? সত্যি সত্যি নিয়ে গিয়ে নদীতে ফেলবো। এগিয়ে যেতে যাব তখন। আমাকে দেখে কি করবেন? আপনি নিকাব খুলবেন, আপনার একটা ছবি তুলে আম্মুর কাছে পাঠাবো। আম্মু আপনাকে দেখতে চাইলো। না, আমি নিকাব খুলবো না। পুরো বরকা খুলে তবেই ছাড়বো। ভালোভাবে বলছি, যেটা বলছি সেটা করেন। আর আপাতত আমি আপনার হাজব্যান্ড, আমার সেই অধিকার আছে। অন্য কোনো পরপুরুষকে আমার ছবি দিতে পারবো না। যদি প্রমিস করেন তবেই দিব। ঠিক আছে। আমার কথা শুনে নিকাব করলো। নিকাব খুলতেই আমি হা করে তাকিয়ে আছি। আরে কিসের ফারজানা, কিসের কে? আল্লাহ তো সব সৌন্দর্য এদিকে ঠেলে দিয়েছে। আমি তো মনে করেছিলাম কালো দেখতে খারাপ হবে, কিন্তু আমার ভ্রান্ত ধারণা ভুল প্রমাণিত করলো। তার প্রশংসা যেন সে নিজেই। তার এমন সৌন্দর্য যে তাকে দেখলে কবিরা নতুন ছন্দ খুঁজে পাবে, আর সাহিত্যিকরা জন্ম দিবে অমর গল্পের চরিত্র। তার সৌন্দর্য এমন, যাকে দেখে চিত্রকর রং হারিয়ে ফেলবে, আর সুরকার সুরের মাঝে তার ছায়া খুঁজে ফিরবে। তার উপস্থিতি এমনই অন্যান্য যে প্রকৃতি নিজেই যেন থমকে দাঁড়িয়ে বলবে, এই তো সত্যিকারের শিল্প। সে এমন এক সৌন্দর্য যাকে দেখে সময়ও একটু ধীরে হাঁটবে, যেন আরেক মুহূর্ত তাকে অন্তহীন দেখে নেওয়া যায়। তার এমন আকর্ষণ যে পুরো ইতিহাস যদি লিখত, তবে তার রূপকে আলাদা অধ্যায় বানিয়ে রাখত। তার চেহারায় এত মায়া যে মনে হচ্ছে সবটা একটু থমকে গেলে ভালো হতো। অপলক দৃষ্টিতে একটু তাকিয়ে থাকলাম। তার চেহারার এত মায়া যে মনে হচ্ছে রাগ নিচে গলে জল হয়ে যাবে। টুকুস করে ফোনটা নিয়ে একটা ছবি তুলে নিলাম। কী রে বকসতা, তুই এখানে কি করছিস? তোকে ওখানে কত খুঁজলাম তুই জানিস? আর কতগুলো ফোন দিয়েছি খেয়াল আছে? সব শেষে তোর লোকেশন ট্র্যাকিং করে এই পর্যন্ত এলাম। রাকিব আস্তে আস্তে মেয়েটা ঘুরেই নিকাব ঠিক করতে লাগলো।
এই জন্যই বলে তিলে তাল, শ্বাস বন্ধু পদে দেয় বাঁশ, বাঁশ খেয়ে গেছে। আমি আবার কি করলাম? আবে আর বলিস না, ওই মেয়ের কথা শুনে একটু এগিয়ে যেতে দেখি কিছু কুত্তা বসে আছে। তুই তো জানিস আমি একটু বেশি সাহসী, তাই বুকে বল নিয়ে এগিয়ে গেলাম, কিন্তু শালা কুত্তাই উঠে দিল আমাকে দৌড়ানি। চোখ যেদিকে যায় সেদিকে দৌড় দিই। ওখান থেকে তোদের ওখানে এসে খুঁজে দেখি তোরা নেই। তোকে ফোন দিলাম কিন্তু তোকে ফোন দিলাম আশেপাশে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। শেষ পর্যন্ত তোর লোকেশন ট্র্যাকিং করতে করতে এই পর্যন্ত। কিন্তু তুই এখানে কেন? ওই মেয়েটা এখানে কেন? রাকিবের বকবক শুনতে শুনতে আম্মুকে ছবি পাঠিয়ে দিয়েছে। ওর কথা শেষ হলে বললাম, আমরা নিজের ইচ্ছাই আসেনি, আমাদের জোর করে নিয়ে এসেছে, জোর করে বিয়ে করে দিয়েছি রে বন্ধু। মজা করিস না তো। বোকাচোদা, তোর মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে মজা করছি? তোর মনে হয় অচেনা জায়গা তোকে ওখানে রেখে চলে আসবো? যখন রেগে গেছিস তখন সিরিয়াস হবে, কিন্তু তোদের বিয়ে করিয়ে দিল, তুই কিছু করলি না? করার সুযোগ পেলে করতাম না? তোকে ফোন দিতে পারিনি, তোর ফোন রিসিভ করতে পারিনি, তাহলে বোধ সিচুয়েশন কেমন ছিল? তুই নাইমাকে ফোন দিয়ে ওর আব্বুর নাম্বার নিয়ে আমাকে দে, ততক্ষণে আব্বুর সাথে কথা বলি। দেখে মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে, ওর কি কেউ নেই? ফোন দেয় না কেন? মনে হচ্ছে ভয়ে বাসায় ফোন দেয় না। আব্বুকে ফোন দেওয়ার আগেই আব্বু ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, কি করব এখন? মেয়েটা তো বেশ সুন্দর আছে, আমাদের পছন্দ হয়েছে, নিয়ে চলে আয়, আমরা মেনে নিব। এটা কোনো কথা হলো? আমার অনেক ইচ্ছা শ্বশুর বাড়ি গিয়ে জামাই আদর খাবো, আর তুমি নিয়ে চলে আয় বলছো? তো তোকে আর কি বলবো, এখন তুই কি করতে বলিস? মেয়েটা কি বলছে? কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তোর আম্মু মনে হচ্ছে তোর ওই খালাম্মার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। আব্বু ফোন কেটে দিল। রাকিব দেখি কার সাথে ঝগড়া করছে। কিরে, কি হয়েছে? তুই কার সাথে ঝগড়া করিস? ফোন দিচ্ছি, বারবার কেটে দিচ্ছে। এতবার ফোন দিচ্ছি, রিসিভ তো করবে নাকি? প্রয়োজন আছে বিধায় তো এমনভাবে ফোন দিচ্ছি, এটা বুঝবে না? এই জন্য বলি মেয়েরা মাথা মোটা, এদের মাথায় বুদ্ধি কম, হাঁটুতে বেশি। আমি ক্লাসে আছি, ফোন কিভাবে রিসিভ করব? এখন বাইরে এসেছি, কি বলবেন বলেন। একটু প্রবলেমে পড়েছি, আপনার আব্বুর নাম্বারটা দেন, আর্জেন্ট। আচ্ছা ওঠান, না জানি কি আকাম করেছে। এদের থেকে ভালো কিছু আশা করা যায় না, এটাই স্বাভাবিক। নাম্বার নিয়ে ফোন দিয়ে সব কিছু বললাম। সব কিছু শুনে বললেন, ওখানে স্পিকে ফোন দিচ্ছি এবং আমি আগামীকাল না হয়ে আসবো। তোমরা এক কাজ করো, মেয়েটাকে আপাতত তার ঠিকানা নিয়ে সে জায়গায় পৌঁছে দাও। তুমি কি করতে চাচ্ছ? তোমার আম্মু তো বলছে মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাবার জন্য। তারা পাগল হয়েছে তো, তাই এইসব বলছে। মেয়েটা কে, কোথায় থাকে, ফ্যামিলিতে কে কে আছে, এসব কিছুই জানে না, বা জানে না আবার নিয়ে যেতে বলে। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখতে বলছি। তুমি আমাকে একটা ছবি পাঠিয়ে দাও এবং কোথায় থাকে সেটা জেনে বলো। জি ঠিক আছে। আঙ্কেল ফোন কেটে দিল। মেয়েটার দিকে তাকিয়ে বললাম, এবার কি কান্না থামিয়ে পরিচয় দেবেন? তখন থেকে শুধু কান্না করেই যাচ্ছে, আপনি থামবেন? আমার ধমক শুনে মেয়েটা কেঁপে উঠল। বোকাচোদা, এমনভাবে ধমক দিচ্ছিস কেন? ভালোভাবে বলতে পারিস না? আমি মরছি আমার জ্বালায়, আর সে কেঁদেই যাচ্ছে। ধমক দিবে না তো কী করবে? আপনার নাম কি? জি, আমার নাম আনিকা। যেমন নাম তেমনি রূপেশী। তারপর ওনার থেকে ঠিকানা নিয়ে ওনার মেসে নামিয়ে দিলাম। আপনার ফোন নাম্বার দেন, আমি আপনাকে রাতে সব কিছু জানাবো। কিন্তু আমি কি করব? আমার করতে যাওয়ার সবচেয়ে বড় ভুল ছিল, আমার জন্য আপনাকে এমনভাবে ফেসে যেতে হলো, আর আমার ফোন হারিয়ে গেছে। ওহ, মনে পড়েছে, একটা বাটন ফোন কুড়িয়ে পেয়েছি। এটা কি আপনার ফোন? ওর পিঠির উপর মেরে বললাম, আগে দিতে কি হয়েছিল? আরে এসব কিছু শুনে মনে ছিল না, ফোনের কথা বলতেই মনে হলো। এটা কি আপনার ফোন? মেয়েটা ফোন নেওয়ার আগেই আমি ফোন নিয়ে আমার নাম্বার তুলে আমার নাম্বার লিখে সেভ করে দিয়ে দিলাম। আকাশ দিয়ে নাম্বার সেভ করে থাকলো। জি, ওকে তাড়াতাড়ি খুঁজে কিছু একটা ব্যবস্থা করে। জি। মেয়েটা চলে গেল। আমি আর রাকিব এক জায়গায় এসে বসলাম। কি করব বুঝতে পারছি না। দাঁড়া, আঙ্কেলকে সব ডিটেলস দিয়ে দিই। ওনাকে ফোন দিয়ে সব কিছু বললাম। কিরে, কি করব বন্ধু? মেয়েটা কেমন, সুন্দর আছে? আনিকা অর্থ কি জানিস? রূপসী। মেয়েটা সত্যিই রূপসী। আমি ভাবছিলাম হয়তো কালো হবে, দেখতে খারাপ হবে, কিন্তু না বে, সত্যি
অনেক সুন্দর, এক নজর দেখলেই দেখতেই পারিস। সে কাউকে তার সৌন্দর্য দেখাতে চায় না, তাই আমার অধিকার নেই তাকে প্রকাশ করার, শুধু একটু দেখতে পারিস। দেখ, হয়তো পর্দার আড়ালে অন্য কিছু হবে। তা বলতে পারবো না, কিন্তু মেয়েটা সুন্দর আছে। কথা শুনে মনে হচ্ছে মেয়েটা খারাপ না। আর বর্তমান সময় ভাই, কাউকে এমনভাবে বিশ্বাস করাও যায় না, আর কাউকে খারাপ বলাও যায় না। আমার মনে হয় না ভালো কাউকে জীবন সঙ্গী হিসেবে পাবো। আমি এতটাও ভালো মানুষ না ভাই, এই কনফিডেন্স আমার আছে। তাই বল, আর চিন্তা করিস না, সব ডিটেলস পেয়ে যাবি। পুলিশ যখন এই বিষয়টা তদন্ত করবে তখন সমস্যা নেই। তবে যারা এমন করলো আমার সাথে, ওদের নামে আমি মানহানির মামলা দিব এবং হ্যারাসমেন্টের মামলা দিব। শালাদের কাছে ভিডিও আছে আমার আর ওই মেয়ের, ফেসবুকে ছেড়ে দিলে সম্মানটা নষ্ট হবে। ঠিক বলেছিস, যদি সবাই ভিডিও ডিলিট না করে তাহলে কেস ঠুকে দিবি। মেয়েটা সুন্দর আছে তাই না? ও, তুই তো দেখিসনি। ছবিটা বের করে রাকিবকে এক নজর দেখালাম। মেয়েটা অনেক সুন্দর আছে, ফারজানাপুর থেকে অনেকটা সুন্দর। সত্যি মুখে একটা মায়া আছে। তুই যদি এই বউ না মানিস তাহলে আমাকে দিয়ে দিস। আব্বু আম্মু তো তাকে নিয়েই ভাবছে। আগে তার সম্পর্কে জানি, তারপর ডিসিশন নেব। এখন চল হোটেলে যাই, এখন আর ঘোরাফেরা করার কোনো প্রয়োজন নেই। চল তাহলে। তারপর দুজনে উঠে বাইকের কাছে এলাম। ওখান থেকে চলে আসি হোস্টেলে। এসে বসে যাব, তখন ফোনটা বেজে উঠল। আনোয়ার নাম্বার। রিসিভ করে সালাম দিলাম। এখানে থানার ওসির ফোন। ওনার সাথে কথা বলে সব কিছু বললাম এবং ওখানে যে কয়টা ছিল সব কয়টার নামে মামলা ঠুকে দিলাম এবং বললাম ওদের কাছে আমাদের ভিডিও আছে, যেন খুঁজে ভিডিও ডিলিট করে দেয়। রাতে স্যার, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। তারা দুজনে যখন বলেছিল পুলিশে দিতে, তখন না দিয়ে এমন কাজ করলেন কেন? স্যার, এখানে এমন ঘটনা অনেক ঘটে, অনেককে ধরে পুলিশকে দিয়েছি, পুলিশেও দিয়েছি। স্যার, এখানে এমন ঘটনা অনেক ঘটে, অনেককে ধরে পুলিশে দিয়েছি, কিন্তু যেই কার সেই। তাই কয়েকবার থেকে পুলিশে না দিয়ে ওদের বিয়ে দিয়ে দিই। আপনি ওখান থেকে ঘুরলে বুঝতে পারবেন আশেপাশে কত কি পড়ে থাকে। ভিডিও কার কাছে আছে? যদি এটা পাবলিক হয় তাহলে সারা জীবন জেলের খানি টানিয়ে ছাড়ব। যার কাছে আছে তাড়াতাড়ি ডিলিট করেন। স্যার, কেউ তো ভিডিও করেনি। আঙ্কেল মিথ্যা বলেছে। যে ছেলেটা ভিডিও করেছে সে এখানে নেই, তাকে দেখতে পাচ্ছি না। সরি, জাফর ভিডিও করেছে। স্যার, আমি ফোন দিয়ে বারণ করে ভিডিও ডিলিট করে দিতে বলছি। এখনই ফোন দিয়ে ভিডিও ডিলিট করতে বলেন, আর ফেসবুকে যদি থেকে থাকে সেটাও এই মুহূর্তে ডিলিট দিতে বলেন। না হলে কী হবে বললাম তো। জি স্যার, বলছি। লোকটা ফোন দিয়ে সব কিছু বলল। ভাই, মাফ করে দেন, আর কেসটা উঠিয়ে নেয়। লোকটার আকুতি শুনে একটু দয়া হলো। আচ্ছা ঠিক আছে, কেস তুলে নেব। তবে যদি দেখি ভিডিও পাবলিশ হয়েছে তাহলে আবার কেস করব, মনে রাখবেন। স্যার, কেস তুলে নিলাম। এবার সবাই যান। আর কি বললো মনে থাকে যেন। আকাশ যদি ফেসবুকে ভিডিও চোখে পড়ে সাথে সাথে আমাকে বলবা, বাকিটা আমি দেখে নিব। এখন তোমরা যাও, আমি অফিসারের সাথে কথা বলে হোটেলে আসছি আর তোমাদের সাথে কথা বলছি। জি। আমি আর রাকিব থানা থেকে বেরিয়ে চলে আসি হোটেলে। বসে আছি, তখন ফোনটা টুং করে উঠল। মনে হচ্ছে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে। ফোন হাতে নিয়ে দেখি ফারজানা আপু মেসেজ দিয়েছে। লিখেছে, কি রে, খুব দেখি ছ্যাঁকা খাওয়া পোস্ট দিচ্ছিস, ঘটনা কি? মেসেজ দেখেও রিপ্লাই দিলাম না, মন মেজাজ খাটকা হয়ে আছে। আম্মুর ফোন এলো, রিসিভ করে বললাম, হ্যাঁ আম্মু বলো। কি করিস তুই? চুপচাপ বসে আছি, থানা থেকে এলাম মাত্র। ওই লোকদের নামে কেস করেছিলাম। কি হয়েছে আম্মুকে বললাম। আম্মুর সাথে কথা শেষ হতেই আবার ফোনটা বেজে উঠল। ফোন কেটে বিছানায় রেখে দিয়ে চুপ করে আছে। ভাই, এত টেনশন নিস না। ভাই, এত টেনশন নিস কেন? হয় ডিভোর্স দিয়ে যাবি অথবা নিয়ে যাবি। পুরুষ মানুষ এমন তো নয় যে ডিভোর্স হয়ে গেলে কখনো তোর বিয়ে হবে না বা বিয়ে আসবে না। সেটাই তো, কিন্তু ঘোরাঘুরির সময় এইসব ঝামেলা নিতে চায়নি, কিন্তু ঝামেলা খোঁজে খোঁজে আমার কাছে এলো। এটা মনে হয় ভালোবাসা? ফারজানাকে ভালোবাসিস না শুধু ক্রাশ, সেটা বল। ক্রাশ, একটু একটু ভালোবাসি। বিষয় তো হচ্ছে সেটাই করব, তো কি করব? মেয়েটার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করিসনি?
না, কিছু বলিনি, ওই সম্পর্কে কোনো কথাই বলিনি। দেখি মেয়েটা কি বলে। আগে আঙ্কেলের সাথে কথা বলি, তারপর দেখছি। বেশ কিছুক্ষণ পরে আঙ্কেলের ফোন পেয়ে হোটেল থেকে বেরিয়ে একটা কফি শপে এলাম। এসে একটা টেবিলে বসলাম। মেয়েটা ডিগ্রির সেকেন্ড ইয়ারের ছাত্রী, কলেজের নাম মহিলা মাদ্রাসার স্টুডেন্ট। ফাজিল সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। বাবা নেই, মা আছে, তবে থাকা আর না থাকা সমান। কারণ তার বাবা মারা যাবার পর ওর মা আরেকটা বিয়ে করে। তারপর থেকেই মেয়েটা একা। টিউশনি পড়িয়ে মেয়েটা নিজের খরচ চালায়। বেশ পর্দাশীল এবং ধার্মিক। এখন থেকে ম্যাচ থেকেই পড়াশোনা করছে। জি, বুঝলাম। আব্বা আম্মু তো চাচ্ছে আমার সাথে তাকে নিয়ে যেতে। আমারও পছন্দ হয়েছে, কিন্তু মেয়ে কি রাজি হবে? যেভাবেই হোক বিয়ে হয়েছে তোমাদের, আর ওই মেয়ে তোমার বউ। যেহেতু সে ধার্মিক মানুষ, অবশ্যই তোমাকে প্রাধান্য দিবে এবং তোমার কথা শুনবে। যতই হোক তুমি তার হাজব্যান্ড। আচ্ছা, এখন চলো আমার সাথে, গিয়ে ওই মেয়ের সাথে আমি কথা বলবো। রাতে এখন গেলে বিষয়টা কেমন দেখা যায় না? আমি থাকতে ভয় কিসের? চলো আমার সাথে, কফি খেয়েই চলো। আপনি গাড়ি নিয়ে এসেছেন? থানায় রেখে এসেছি। তোমার বাইক কোথায় রেখেছ? হোটেলের গ্যারেজে রাখা আছে। কফি খেয়ে গিয়ে নিয়ে আসি। কথা বলতে বলতে কফি আসে, খেয়ে দুজনে বাইক নিয়ে এলাম। আঙ্কেল বাইকের পেছনে উঠতে চালিয়ে চলে আসি ম্যাচের সামনে। আঙ্কেল ম্যাচ ম্যানেজারের সাথে কথা বলে মেয়েটাকে ডেকে নিয়ে আসতে বলে। আমি ফোন দিইনি, ডেকেই নিয়ে আসুক। একটু পরে আনিকা এবং ম্যাচ ম্যানেজার আসে। আমাদের একটু একা কথা বলতে দিতে হবে। আপনি যদি একটু বাইরে যান তাহলে বেশি ভালো হয়। আঙ্কেলের কথা শুনে ম্যানেজার বাইরে চলে গেল। আঙ্কেল মেয়েটাকে উদ্দেশ্য করে বলেন, আমি আকাশের সম্পর্কে খালু হই, মানে আকাশের আম্মু আমার ওয়াইফের আপন ফুফাতো বোন হয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাঙ্গামাটি জেলার পুলিশের ভারপ্রাপ্ত এসপি, তাই কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আকাশের ফ্যামিলি মানে ওর আব্বু আম্মু তোমাকে মেনে নিয়েছে এবং আকাশকে সাথে করে তোমাকে নিয়ে যাবার জন্য বলেছে। বিয়েটা কারো মতে হয়নি, দুজনের মতো হয়েছে, কিন্তু কথা হচ্ছে বিয়ে হয়েছে। এখন তুমি যদি বলো তুমি ওর সাথে যেতে চাও তাহলে যেতে পারো, আর যদি বলো যেতে চাও না তাহলে আমি ডিভোর্সের সব ব্যবস্থা করে দিব। কেউ তোমাকে কোনো প্রকার জোর জবরদস্তি করবে না। আমার সম্পর্কে কিছু জানেন? তুমি কি মনে করেছো তোমার সম্পর্কে না জেনে এখানে এসেছে? ওর আব্বু আম্মুকে সব কিছু বলেছি, সব কিছু জেনেও তাদের কোনো আপত্তি নেই। ভয় পাওয়ার কিছু নেই, তাদের ফ্যামিলি ভালো ফ্যামিলি, এটার গ্যারান্টি দিতে পারছি। এদিক দিয়ে তোমাকে ভয় পেতে হবে না। তুমি যদি কিছু ভেবে থাকো তাহলে প্রয়োজনে আরও ভাবো, তারপর ডিসিশন নাও। আগামীকাল আকাশকে বলে দিলেই হবে, না এর থেকে বেশি সময় যাও। জি, আমি আগামীকাল সকালে জানিয়ে দেব। ওকে, এবার তুমি যেতে পারো। আনিকা মাথা নাড়িয়ে চলে গেল। আমারও বাইরে এসে ম্যানেজারকে বলে চলে এলাম। এটা বলে আসি যে যেন আনিকাকে কোনো প্রকার ফোর্স না করে। থানায় এসে ওনাকে নামিয়ে বললাম, এখন কি আপনি চলে যাবেন? সকালে যাব, আজকে এখানেই থাকবো। ওকে, কটেজে থাকবেন মনে হয়। আচ্ছা, এবার তোমরা যাও, আর মেয়েটা কি বলে আমাকে জানাও। মেয়েটার নাম্বার তো নিয়েছো নাকি? থানা থেকে হোটেলে চলে এলাম। এসে বললাম, আচ্ছা বল, আনিকার উত্তর কি হতে পারে? মেয়েদের মন ভাই বলা মুশকিল, এটা বলতে পারবো না। মেয়েরা কখন কি চায় তারা নিজেরাই জানে না, আর আমি একটা সামান্য চুনোপুটি কীভাবে বলবো? নিঃসন্দেহে ঠিক কথা বলেছিস। এই মালটার আবার কি হলো? আজকে নিজে থেকে যে ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ বলো। কী রে, ঘটনা কি? আমাকে দেখে ইগনোর করছিস? কুত্তার মতো পিছনে ঘুরে এখন ইগনোর করা হচ্ছে? খুব টেনশন আছে। সেরকম কিছু বলার থাকলে বলো, না হলে তোমার এইসব অপমানজনক কথা শোনার ইচ্ছে আমার নেই। আর আগের কথা বাগে খেয়েছে। বাবারে, আমি কি কানে ঠিক শুনছি? চাঁদ আজকে কোন দিকে উঠেছে? যেদিকে ওঠার সেই দিকে উঠেছে। যেই তুমি আমাকে ফোন দাও না, সে তুমি ফোন দিয়েছ। ঘটনা কি বলো তো? তোকে ফোন দেওয়াই ভুল হয়েছে, আর কখনো তোকে ফোন দিব না। ফোন কেটে দিল। বুঝলি, মেয়েরা চায় যেন ছেলেরা সবসময় তার পিছনে কুত্তার মতো পড়ে থাকে। কুত্তাকে যেমন লাথি খুশি মারলেও যেতে চায় না, ঠিক তেমনিভাবে মেয়েরা চায় যেন শত অপমান চর লাথি খেয়েও যেন তার পিছনে কেউ পড়ে থাকুক। এখন ঘোড়া ফোন দেওয়া বন্ধ করে দিয়েছে, দেখে নিজে থেকে ফোন দিয়েছে।
তুই কি নতুন জানলি? এত দিন ধরে তাকে ঘোরাচ্ছে, তুই তো তার নিজেই প্রমাণ। প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পাওয়া গেছে। দেখবে, চলবে, পড়বে, জ্বলে পুরো ছারকার হয়ে যাবে। অনেক অপমান করেছে, কথা শুনিয়েছে, যখন সুযোগ পেয়েছিস তখন প্রতিশোধ নিয়ে নে। কিন্তু এর আগে দেখ মেয়েটা কি বলে। চল একটু আশপাশ থেকে ঘুরে আসি। দুজনে ঘুরে ডিনার করে হোটেলে এলাম। আমরা আপাতত বড় লোক, তাই ডিনার করছি না, ডিনার করছি। না হলে রাতের খাবার খেতাম। আগের ভিডিও কেটে কুটে ফেসবুকে দিলাম, ভিউ না হলেও দিচ্ছি, যদি একটু ভিডিও ভাইরাল হয়ে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটোনের আওয়াজে। চোখ খুলে দেখি আনিকার নাম্বার। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফোনটা একটু ব্যাক করুন। ফোন কেটে ব্যাক করতেই রিসিভ করলো। আপনার উত্তর কি হবে? এত সকাল সকাল ফোন দেওয়া দেখেই বুঝতে পারছি। তা বলুন, আপনার ফোন থেকেই শুনতে চাই। সব কিছু ভেবে দেখলাম, ডিভোর্স নামের যে কলঙ্ক সমাজে রয়েছে সেটা নিজের কাঁধে নিতে চাই না। আর এখানে এমন কিছু নেই যার জন্য থাকতে বাধ্য হব। হ্যাঁ, একটু কষ্ট হবেই। চেনা এই জায়গা, যেখানে শৈশব কেটেছে, সেখানে বড় হয়েছি, সেখান থেকে বিদায় নেওয়া সহজ নয়। তবুও সিদ্ধান্ত নিয়েছি আপনার সাথেই যাব। বাকি সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তিনি যেমন ভালো মনে করেন ঠিক তেমনই হবে। আমার বাসা ফিরতে আরও দেরি আছে, ততদিন আমি ঘুরে বেড়াবো। আপনি কি আমাদের সাথে ঘুরবেন? অনেক টাকা খরচ হবে না? দিবে আপনার শ্বশুর মশাই, এইসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি যদি ঘুরতে চান তাহলে আগামী পরশুদিন বের হব। আপনি আপনি আপনার সব কিছু গুছিয়ে নেন, আপনার মাদ্রাসা থেকে সমস্ত পেপার উঠিয়ে নেন। এরপরে আমরা যাব কক্সবাজার। জি, আমি আজকে মাদ্রাসায় গিয়ে সমস্ত পেপার উঠিয়ে দেব। আপনি ঘুমাচ্ছিলেন, ঘুমান, আমি আমার কাজ করি। আল্লাহ হাফিজ। জি। ফোন কেটে দিল। আমি আবারও ঘুমিয়ে পড়ি। আবার ঘুম ভাঙলো ফোনের রিংটোনে। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। এখনও কি ঘুমিয়ে আছো? জি আঙ্কেল, ওই মেয়ে মানে আনিকার সাথে কথা হয়েছে, সে যাবে বলল। তাহলে তো ভালোই। এক কাজ করো, তুমি কাজী অফিস থেকে তোমাদের পেপার নিয়ে নাও। যেহেতু এখানে সেখানে ঘুরবা, ওটা কাজে লাগবে। এরপরে কোথায় যাবার ইচ্ছে? কক্সবাজারে যাব। এবার কোনো সমস্যা হলে আপনাকে আগে ফোন দিব। ওকে, আমি এখন চলে যাব। তুমি তাহলে কাজী অফিস থেকে তোমাদের কাবিনের পেপারটা নিয়ে এসো। মোহর কত করেছে? যদিও এইসব কিছু ওই লোকগুলো করেছে, তাই ওটা না মেনে বাসায় গিয়ে আবার বিয়ে করে নিবা। সেটাই প্ল্যান আছে। ওকে, আপনি তাহলে যান। আমি ঘুম থেকে উঠে নাস্তা করে কাজী অফিসে যাব। আঙ্কেল ফোন কেটে দিল। আমি উঠে ফ্রেশ হয়ে এলাম। এই বোকাচোদা, ওঠ! আমার ডাকাডাকি শুনে উঠে ওয়াশরুমে গেল। একটু পরে আসতেই সব কিছু বললাম। এমনভাবে একা করে দিলি? সব দোষ তোর। যদি তুই সাথে থেকে ইমার্জেন্সিতে ফোন দিতি তাহলে হয়তো বা এমন কিছুই হতো না। কিন্তু এক কুত্তাকে দেখে বাকি কুত্তাগুলো দিল দৌড়। ওই প্রবাদ আছে না, কুত্তায় কুত্তার ভাত দেখতে পারে না? বিষয়টা হচ্ছে ঠিক তোর মতো কুত্তায় কুত্তাকে দেখতে পায় না, তাই দৌড় দিয়েছে। অপমান করছিস শালা, কতদিন যে আমার কাছে তুই মায়ের খাসনি রে। এমন জায়গায় মারবো যে তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেবো। তোর হয়ে গেলে চল, নাস্তা করে কাজী অফিসে যাব। ওখান থেকে কাবিনের পেপার উঠাতে হবে, গতকাল নেওয়া হয়নি। তারপর হোটেল থেকে বেরিয়ে নাস্তা করে কাজী অফিসে এলাম। এসে কাবিননামা উঠিয়ে একটা খালের পাড়ে বসলাম। ফোন প্রাইভেশন হচ্ছে, মনে হচ্ছে বাসা থেকে ফোন দিয়েছে। পকেট থেকে ফোন বের করে দেখি আনিকা ফোন দিয়েছে। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল যাবেন না? আগামী পরশু? আজকে পেপার পাওয়া যাবে না, কারণ প্রিন্সিপাল আজকে ছুটিতে আছেন। আগামীকাল থেকে নেন, সমস্যা হবে না। ফোন ব্যাক করতে হবে? আমি মাদ্রাসায় আছি, ক্লাস আছে, ক্লাস করব। আচ্ছা ঠিক আছে, ক্লাস করেন। ফোন কেটে দিল। আম্মুকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম আব্বুর পকেটে আরও ফাঁকা হয়ে যাবে, এখন তো খরচ বেড়ে যাবে। তুই বলার আগেই খবর পেয়ে গেছি, শুনে ভালো লাগলো। সাবধানে থাকবি, সাবধানে চলাফেরা করবি, আর কোনো রকম সমস্যা হলেই তোর খালুকে ফোন দিবি। তার বলতে মেয়েটার সাথে একটু কথা বলিয়ে দিবি। নাম্বার দিয়ে দিব, কথা বলে নিও। এখন কলেজে আছে, বিকেলে ফোন দিও তাহলেই হবে। নাম্বার দিচ্ছি, নোট করো। ঠিক আছে। আম্মুর সাথে একটু কথা বলে ফোন রেখে দিলাম।
আবে কান্নাকাটি করিস কি জন্য? নাইমাকে পটিয়ে এনে দেখতে তো সুন্দর আছে। সুন্দর আছে, কিন্তু ওর বাপ পুলিশ। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে জেল খাটতে খাটতে জীবন শেষ হয়ে যাবে। এত বড় রিস্ক নেওয়া যাবে না, আর এত দূরে রিলেশন করাও ঠিক হবে না। আমাদের ওই দিকেই খুঁজতে হবে। তুই নিশ্চিন্তে সঠিক কথা বলেছিস। যা বলি সঠিক কথাই বলি। কিছু অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে, ওগুলো কমাতে হবে, না হলে দেখা গেছে সব ঘুরে দেখা আর সম্ভব হবে না। কোথায় অতিরিক্ত খরচ হলো তোর? তবে আমার খরচ দ্বিগুণ হবে। ছাড়ছি সব, এগুলো চিন্তা করলে ঘুরতে আসতে হতো না। আমাদের ঘোরার গতি আরও কমে যাবে। আজকে এদিকে সেদিকে ঘুরেই দিন শেষ। রাতে এত মিনিট আমি কি করব? আমি দিইনি, তাহলে ওটা আব্বুর কাজ। আর রাখেন, আব্বু আমার সাথে কথা বলবেন। ও, ওনাদের সাথে সন্ধ্যায় কথা বলেছি। আমার বান্ধবী আপনাকে দেখতে চায়। আগামীকাল সময় হবে? সময় আছে, কিন্তু কী জন্য দেখা করবে? একটু কথা বলে ফোন রেখে দিলাম। কি বলবো খুঁজে পাই না। পরের দিন বিকেলে আনিকা এবং তার বান্ধবীর সাথে কথা বলে এলাম, আর বলে এলাম যেন তার প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে ভরে রাখে। অতিরিক্ত কিছু নিতে বারণ করেছি। পরের দিন রাকিবকে ব্যাগটা দিলাম, কারণ আমার কাছে নেওয়ার জায়গা নেই। ওনার বান্ধবী থেকে বিদায় নিয়ে চলে আসি। দুপুরের দিকে ঘুরে ফিরে চলে আসি হোস্টেলে। গতকাল রাতেই বুক করে রেখেছিলাম, তাই খোঁজাখুঁজি করতে হলো না। রুমের সামনে এসে বন্ধু, এমনভাবে একা করে দিলি আমাকে, এটা কিন্তু অনেক বড় অন্যায় করলি আমার সাথে। আন্দোলন ডাক। আচ্ছা সঙ্গী নিবি? শুনেছি এখানে অনেক পাওয়া যায়, টাকাটা আমি দিচ্ছি। আহা। দূর হয়ে যা শয়তান। ভাবি, এটাকে যত ভালো ভাবছেন সে ততটা ভালো না। এর থেকে খারাপ পৃথিবীতে দুইটো আছে কিনা সন্দেহ। এখন বকবক না করে রেস্ট নে, বিকেলে বের হব ঘুরতে। রুমের ভিতরে এলাম। এক বেডের বিছানা, বেড বড় আছে। পাগল নাকি যে আলাদা ঘুমাতে যাব? এত সুন্দর বউ রেখে আলাদা কেউ ঘুমায়? আমি অনেক ক্লান্ত, আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে ঘুমিয়ে পড়ি। চেঞ্জ করে নিয়ে গোসল করে নেন, নিজেকে হালকা অনুভব করবেন। আগামীকাল থেকে সমুদ্রে গোসল করব। ইচ্ছে করছে না কিছু করতে। আমি এখন ঘুমাবো। নিকাব খুলে বোরকা খুলে রাখতেই হা করে তাকিয়ে আছি। আমার কল্পনার থেকেও অনেক সুন্দর। চোখের পলক ফেলতেই ভুলে গেছি। একটু মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলাম, বিছানায় ধপাস করে পড়ে গেল, মানে শুয়ে গেল। এসিটা অন করে আমি চেঞ্জ করে ওয়াশরুমে এলাম। এমন জিনিস পাশে থাকলে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হবে না। আর কন্ট্রোল করে কি হবে? আমারই তো বউ। ওয়াশরুম থেকে বেরিয়ে পাশে গিয়ে শুয়ে পড়লাম। স্পর্শ করার সাহস পাচ্ছি না। জানি হয়তো কিছু বলবে না, কিন্তু তাও অনেক ভয় করছে। আচ্ছা ক্যামেরা আছে নাকি চেক করে নিই। উঠে ক্যামেরা ডিটেক্টর ডিভাইস দিয়ে দেখতে লাগলাম, কিন্তু ক্যামেরা নেই। আবার এসে শুয়ে পড়লাম। একটু একটু করে পাশে গিয়ে আবার সরে গেলাম। এইসব না করে এখন ঘুমাই। ওনার থেকে পারমিশন নিয়েই ওনাকে স্পর্শ করবো, এর আগে না। ঘুম থেকে উঠে দেখি মাগরিবের নামাজ পড়ছে। উঠে ওয়াশরুমে এলাম। এসে চোখে মুখে পানি দিয়ে বাইরে এসে রাকিবকে ফোন দিলাম, কিন্তু হালায় রিসিভ করলো না, মানে এখনও ঘুমাচ্ছে। বেডে বসে ফোন টিপতে লাগে। নামাজ শেষ হতেই বললাম, ক্লান্তি কি দূর হয়েছে? প্রথম বাইকে উঠেছি, তার উপর এত লং টাইম ধরে বসেছিলাম, দিয়ে আমার অবস্থা একদম খারাপ। মানে অসুস্থ হয়ে যাব। ও এই কথা, সমস্যা নেই, ডাক্তার আছে। কেন বয়ফ্রেন্ডের বাইকে কখনো ওঠেননি? ছি ছি, কিসব বলেন? আমার এসব কখনো ছিল না। এসব কল্পনাও করিনি। ফ্রেন্ডদের সাথে সেই দিন ঘুরতে গিয়ে এমন বিপদ, মানে কি থেকে কি হলো কিছুই বুঝলাম না। ছাড়েন সেসব কথা। এখন কি বাইরে যেতে পারবেন? পারবো, তবে খুব বেশি ঘোরাঘুরি করতে পারবো না। ওকে, তাহলে আপনি রেডি হয়ে নেন। আমি দেখি ওই পোকাচোদা কী করছে। উঠে বাইরে এসে ওর রুমের সামনে এসে টোকা দিতেই একটু পরে দরজা খুলে গেল। কিরে, ঘুম থেকে উঠেছিস তাহলে? বল কি হয়েছে? এখন কি বের হবি? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি ভেতরে এসে বসলাম। বেশ কিছুক্ষণ পরে দেখি আনিকা মালা কানের দুল দিচ্ছে আর হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। দোকানদারকে ইশারায় ওগুলো প্যাকেট করে দিতে বললাম। দোকানি প্যাকেট করে আনিকাকে দিতেই বলল, আমি এগুলো নিব না, আপনি রেখে দেন। পছন্দ হলে একবার বলবেন, তাহলেই হবে। আমার কথা শুনে ব্যাগটা নিয়ে নিল। আচ্ছা ওই চুড়িগুলো দেখান। এই যে, আপনিও দেখেন। আনিকা কিছু চুড়ি পছন্দ করলো। তারপর দোকানিকে বিল দিয়ে ঘুরে ফিরে আরও এদিক ওদিকে ঘুরে চলে আসি হোটেলে। আনিকা নামাজ পড়বে, তাই আরও আশা। এত কিছু কি করব আমি?
পছন্দ হয়েছে এইসব? আমার কথা শুনে আমার দিকে তাকালো। তাহলে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। আমার ফোন দিয়ে লকটা দেখিয়ে বললাম, আপনি ভেতর থেকে রুম লক করে দেন, আর ইচ্ছে করলে ফোন টিপাটিপি করবেন। আমরা বাইরে যাব, প্রয়োজন হলে ফোন দেবেন। আপনার ফোন আমাকে দেন। জি। আমার ফোন আনিকাকে দিয়ে দিলাম, আর ওর ফোনটা আমি নিয়ে পকেটে রেখে দিলাম। তারপর রুম থেকে বেরিয়ে চলে আসি বাইরে। এসে একটু ঘুরে ফিরে খাবার টেবিলে খাবার নিয়ে হোটেলে। আমি কি আপনাকে স্পর্শ করতে পারি? আমার কথা শুনে আমার দিকে তাকালো, না জানি কি উত্তর দেয়। আপনার অধিকার আছে, আপনার ইচ্ছে করলে আমাকে স্পর্শ করতে পারেন। অধিকার আছে, কিন্তু আমি আপনার সম্মতি চাচ্ছি। আপনি যদি সম্মতি দেন তাহলে আপনাকে স্পর্শ করব। আমিও জানি আপনাকে স্পর্শ করলে কিছু বলবেন না, কিন্তু আপনাকে অনুমতি না দিলে কাকে দিব বলেন? আপনি আমার হাজবেন্ড। ব্যাগ থেকে ব্রাশ আর পেস্ট বের করে ওয়াশরুমে এলাম। ব্রাশ শেষ করে রুমে এসে দেখি আনিকা বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসলো। তারপর ওনার ব্যাগ থেকে ব্রাশ আর পেস্ট নিয়ে ওয়াশরুমে গেল। আমার তো তাও কিছু করতে ভয় করছে, অনেক ভয় করছে। আমার হার্টবিট এত বেড়ে গেছে যে আমি আমার হার্টবিটের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি ছেলে হয়ে এমন অবস্থা, আর আনিকা মেয়ে হয়ে তাহলে কতটা ভয় পাচ্ছে। জানি কেউ কিছু প্রশ্ন করবে না, কেউ আঙুল তুলবে না, এটা কোনো অপরাধ না, তাও ভয় পাচ্ছি। এসি চলছে, অথচ শরীরটা কেমন ঘেমে যাচ্ছে। একটু পরে বেরিয়ে এলো। বুকে সাহস নেই, বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আবার বসে গেলাম। বুঝলাম না এত ভয় করছে কেন। কাছে আসতেই উঠে দাঁড়িয়ে গেলাম। আমার এমনভাবে দাঁড়াতে ভয় পেয়েছে দেখে বোঝা যাচ্ছে। এক পা এগিয়ে যেতেই একটু পিছিয়ে গেল। আমি এক পা এগোলে উনি এক পা পিছিয়ে যাচ্ছে। এক সময় দেয়ালে গিয়ে পিঠ লেগে যায়। আমি কাছে যেতেই চোখ বন্ধ করে নিয়েছে। ধীরে ধীরে ওরা নিঃশ্বাস ঘন হচ্ছে। দেয়ালের দুই পাশে হাত রেখে মুখটা এগিয়ে নিতে ওনার নিঃশ্বাস আরও জোরে পড়তে লাগলো। ওনার নিঃশ্বাস আমার বুকে এসে পড়ছে। চোখ বন্ধ করে আছে, মাথার ভিতর অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। ঠোঁটের ওপর ঠোঁট রাখতেই কোথায় যেন হারিয়ে গেলাম। আগের থেকে হার্টবিট আরও বেশি লাফাচ্ছে। চারপাশে নিস্তব্ধতা। আমার হার্টবিটের আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আর এদিকে আনিকার নিঃশ্বাস ঘন হবার সাথে সাথে হাঁপাতে শুরু করেছে। একবার কিস দিয়ে ওনার দিকে তাকালাম, এখনও চোখ বন্ধ করে আছে। ওনার এমন অবস্থায় আমাকে আরও আকৃষ্ট করছে। আমার ঠোঁটের উপরে ঠোঁট রেখে আকর্ষণ করলাম। পাগলের মতো চলছে, এমন মনে হচ্ছে ছিঁড়ে ফেলবো। একটা সময় রেসপন্স করে তাতে ফিলিংসটা আরও বেড়ে গেল। বুক থেকে টেনে সেরেছে, কাঁধে চুমু দিলাম। একটু পর কেঁপে উঠলো। বাকিটা না হয় ইতিহাসই থাক। আমার এমন অবস্থা করে মস্কারা করা হচ্ছে। এই প্রথম রেখে যেতে দেখলাম, তাই বলছি আজকে এই পর্যন্ত। কোনো সমস্যা হবে না, বেবি নিতে না চাইলে মেডিসিন খেয়ে নেব। আগামীকাল কিনে নিয়ে আসবেন। একটু অপেক্ষা করেন, আমি বাইরে নিয়ে আসি। যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। আমি বাইরে থেকে লাগিয়ে যাচ্ছি। আর কিছু বলো না। মানিব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে লক করে নিচে এসে এক পাতা পিল নিয়ে চলে আসি। দেখি বসে আছে, লাজ লজ্জা ভুলে বেশ কিছুক্ষণ জোরে জোরে শুয়ে আছে। এর ভিতরে অথচ হয়েছে, বাকিটা না হয় ইতিহাসে থাক। শেষ পর্যন্ত হোটেলেই ভাসর সেরে নিলাম। বিয়েটা হয়েছে কিভাবে? পেটের অবস্থা কি করে হয়েছে? কিছু পড়েছে কি না দেখলাম, কিন্তু না, ইউজ করলাম। যদি রক্তক্ষরণ বের হবে না সেটা কি করে হয়, তাই সেটার জন্য ব্যবস্থা ছিল না। শুয়ে আছি, আনিকা বুকের ভিতর ঘুটিসুটি মেরে জড়িয়ে ধরে আছে। একবার তুলে দিলাম, ঘুম। রাতে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি লাইট জ্বলছে, আনিকা পাশে নেই। হঠাৎ কান্নার শব্দ পেলাম। উঠে দেখি জায়নামাজে বসে কান্না করছে। উঠবো না, থাক, ওনার মনোজাতে ব্যাঘাত করবে। নিজেকে গর্ভবতী মনে হতে লাগলো, না মানে গর্বিত মনে হতে লাগলো। এমন মেয়ে আমার ভাগ্য জুটলো কিভাবে? কি এমন ভালো কাজ করেছি যে এমন বউ পেলাম? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সে রবের সাথে কথা বলছে, বলুক। এখানে তাদের মধ্যে ব্যাঘাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুপচাপ শুয়ে থাকলাম। একটু পরে লাইট অফ করে শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। চোখ খুলে ঘুম ঘুম চোখে বললাম, কত বাজে? অভিনয় করতে হবে না, আমি অনেক আগেই টের পেয়েছি আপনি ঘুম থেকে উঠেছেন। এখন রাত 2টা বাজে, ঘুমিয়ে পড়ে। কপালে একটা চুমু দিলাম আর শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। যেন মনে হচ্ছে এই মানুষটা আমার কতটা আপন। মনে হচ্ছে শত শত বছর আগ থেকেই যেন তাকে চিনি।
তার সাথে আমার পরিচয় যেন জন্মান্তরের। তার প্রতি এক অদ্ভুত টান কাজ করছে, এমন এক অনুভূতি যা আগে কখনো অনুভব করিনি। তাকে আরও বেশি ভালোবাসতে ইচ্ছে করছে, আঁকড়ে রাখতে ইচ্ছে করছে। মানে ফারজানা আপুর বেলায় এমন অনুভব হয়নি। মনে হয় এটাই হালাল এবং হারামের ভিতরে পার্থক্য। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে এই যে ওঠেন, আম্মু ফোন দিয়েছে, মানে আপনার আম্মু ফোন দিয়েছে। রিসিভ করেন। এমন নয় যে আপনি তাদের চেনেন না বা কখনো কথা বলেননি। ভিডিও কল দিয়েছে, আমার রিসিভ করতে লজ্জা করছে। আপনি ওটা রিসিভ করুন, আমি পারবো না। কি আর করার, ফোন রিসিভ করে বললাম, বলো এত সকাল সকাল ফোন দিয়েছো যে? সকাল কোথায়? আনিকা কোথায় আছে তাকে দে, তার সাথে কথা কি বলবো বলেই তো ভিডিও কল করেছি। আচ্ছা ঠিক আছে। ফোন একেই বললাম আপনার সাথে কথা বলবে। ফোন আনিকাকে দিয়ে আবার ঘুম। বেশ কিছুক্ষণ পরে এলাম দুজনে ঘুরতে, হয়ে গেলাম তিনজন। দুজনে একসাথে ঘোরাঘুরি, আড্ডা, গল্প গুজব ভালো লেগেছে, কিন্তু গতকাল থেকে একদম ভালো লাগে না ভাই। কিছু করার নেই। না তুই জানতি এমন কিছু হবে, আর না আমি জানতাম। ভাগ্যে এমন লেখা ছিল। আজকে থেকে তোর সাথে আড্ডা দিয়ে গল্প করে এসেই ঘুমাবো। তোর বিষয়টা বুঝতে পারছি। থাক, তুই ভাবিকে সময় দে, নতুন মানুষ। সবাইকে সময় দেওয়া হচ্ছে। কক্সবাজারে 5 দিন থেকে রাঙামাটিতে ফিরলাম। কালামনির সাথে দেখা করতে এসেছি। এখান থেকে খাগড়াছড়িতে যাব, তারপর একেবারে বাসার দিকে রওনা দেব। তাই আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? এটাই কি বোন মা নাকি? জি খালামণি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা রুমে যাও, আমি তোদের নাস্তার ব্যবস্থা করি। নাইমা, ওদের রুম দেখিয়ে দে। এই আসো তোমরা আমার সাথে। নাইমার সাথে হাঁটতে লাগলাম। রাকিব চুপচাপ হেঁটে যাচ্ছে, কিছু বলছে না, কিন্তু সারা মনে হচ্ছে হাসছে। এই শয়তানের মাথায় কি চলছে আল্লাহ ভালো জানেন। এই যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এমনভাবে রেগে থাকার কি আছে? কি এমন করেছে যে আমার উপর রেগে আছেন? কোথায় রেগে আছি? আপনার উপর কি জন্য রাগ কোথায় রেগে আছি? আপনার উপর কি জন্য রাগ করতে যাবো বলেন? আমার মনে হচ্ছে আপনি আমার উপর রেগে আছেন। এখন কি কারণে রেগে আছেন সেটাই বুঝতে পারছি না। কোন দিক দিয়ে মনে হচ্ছে আমি রেগে আছি? কিন্তু সেদিন সত্যি অনেক রাগ হয়েছিল, ইচ্ছে করছিল ফোনের ভিতর ঢুকে কয়েকটা থাপ্পড় দিই, কিন্তু এখন রেগে নেই। এখন আপনার মন কেন এমন করছে জানি না। মনে হয় ভালোবাসা। ধুর আলা, আকাশ, তুমি মাইর খাবা। এসব তেমন কিছু না। মানুষের মনে কত কি চলে, মন না মতিভ্রম। আপনি আমাকে কিছু বললেন? আপনাকে আবার কি বলবো? আপনাকে কিছু বলিনি, বলার মতো কিছু দেখছি না। আচ্ছা তাই বুঝি। এই যে আকাশ, এটা তোমাদের রুম, আর এখানে আপনি থাকবেন। আমি এখন গেলাম, নাস্তার ব্যবস্থা করতে হবে। নাইমা চলে গেল, আর আমরা আমাদের রুমে, রাকিব তার রুমে। রুমের ভেতরে আসতেই তারা কি একে অপরকে পছন্দ করে? রাকিব আমার কাজিনকে পছন্দ করে। নাইমার বিষয়টা জানতাম না, কিন্তু আজকের কথা শুনে মনে হচ্ছে পছন্দ করে। দুজনকে মানাবে ভালো, কিন্তু রাকিব এইসবের ভিতরে যাবে না বলছে, কারণ আগে তো অনেক দূর, আর আমার খালু একজন পুলিশ অফিসার। এই ভয়ে আরও দূরে দূরে থাকতে চাইছে, কিন্তু মন কি শুনবে শেষ পর্যন্ত? দেখা যাক কি হয়। এখানে কয়দিন থাকার ইচ্ছে? একদিন খুব জোর জবরদস্তি করলে আরেকদিন বাড়িয়ে 2 দিন থাকবো। অনেকদিন বাসা থেকে দূরে আছি। খাগড়াছড়িতে 5 দিন থাকবো, বেশি দিন না। একটু পরে নাস্তা খেলাম। সন্ধ্যায় বেশি কিছু খাইনি, আবার রাতে খেতে হবে তো নাকি? রাতে এখানে কয়েকদিন থাকো। আঙ্কেল, বাসা ছেড়ে অনেক দিন আছি, তাড়াতাড়ি বাসায় ফিরতে চাই। আবার খাগড়াছড়িতে ঘুরতে হবে। এসেই তো 2 দিন ছিলাম। আরে থাকেন কয়েকদিন, আর তো আসবেন কিনা ঠিক নেই। কয়েকদিন থাকতে সমস্যা কোথায়? তা হয় না, ভাবছি আগামীকাল সন্ধ্যায় খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেব। আরে বাবা, 2-1 দিন থাকো। খালামণি, আপনারা এত করে বলছেন, না থেকে পারি, তবে 2 দিনের বেশি থাকবো না। শুক্রবার সন্ধ্যায় এখান থেকে বের হব। ওকে। নাইমা বেশ খুশি হয়েছে। সেটা তার ঠোঁটের কোণে হাসি দেখেই বোঝা যাচ্ছে। বুঝলাম ভালোবেসে ফেলেছে। মালটা যে সুন্দর, না ভালোবেসে যাবে কোথায়? বেটা ছাগল ভয়ে আছে তার বাবা পুলিশ দেখে। খাওয়া শেষ করে যে যার রুমে। রাতে সবাই মিলে ছাদে বসে আছি আর আড্ডা দিচ্ছি। ভাবি, আপনার বর ভালো মানুষ না। আপনার মতো মেয়ে কিভাবে যে এটাকে বর হিসাবে পেলে বুঝলাম। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এর মধ্যেই আমার জন্য মঙ্গল কিছু আছে।
তাই তার সাথে এমনভাবে মিলিয়েছেন। বুঝলাম, তুমি এমন চুপ করে আছো কেন? কি বলবো, সেই কবে মেরেছিলাম সেটা ধরে আমাকে এটা ওটা বলছে। তো কি বলবে? আজকে তোমাদের এখানে আসা হয়েছে 14 দিন। 16 দিন হয়েছে বাসা থেকে বেরিয়েছি, 16 দিন হলো। আমারই কোথাও ঘোরাঘুরি হলো না। আফসোস করিও না আপু, বিয়ের পর বরকে নিয়ে করিও। কে জানে ভাগ্যে কি আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে ঘুমিয়ে যাই। পরের দিন বিকেলে ঘুরতে বের হয়েছি। আমি, আনিকা পাশাপাশি হাঁটছি, আর রাকিব আর রূপা পাশাপাশি। দেখছেন কি অবস্থা, মনে হচ্ছে আমাদের চেনেই না। চারজন ঘুরে ফিরে বাসায় অল্প কেনাকাটা করলাম। ওখানে গিয়ে 2 দিন থেকে চলে আসি খাগড়াছড়ি। ওখানে 6 দিন থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসতে 3 দিন সময় লেগেছিল। ঘুরতে ঘুরতে এসেছি। আর আনিকার জন্য লং টাইম ধরে বাইক চালাতে পারেনি, কারণ সে ক্লান্ত হয়ে পড়েছে। বেটা খুশি আবার কষ্টেও আছে, কারণ দুজনের লিঙ্ক কালেকশন হয়ে গেছে। না মানে ওরা ওদের মনের ভাব প্রকাশ করেছে, দুজনে জমিয়ে রিলেশন করছে। দুঃখ একটাই, অনেক দূরে, আর খালো পুলিশ। কোনো রকম সমস্যা হলে দেখা গেছে বন্ধুর বিচি দেখবে না। আম্মুর জন্য বেশ কেনাকাটা হয়েছে, আর আনিকার জন্য। আব্বুর জন্য শুধু 2টা টি-শার্ট নিয়েছি, কিন্তু আমার জন্য কিছুই নিইনি। কিছু নেইনি মানে বোঝে নিয়ে এলাম, এর থেকে বড় কিছু হতে পারে। সন্ধ্যায় বাসায় পৌঁছেছি, বাইকের শব্দ পেয়ে আম্মু বেরিয়ে এলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সব? আসতে সমস্যা হয়নি তো? না আন্টি, আপনার আর আম্মুর দোয়া থাকতে কিচ্ছু হবে। যতক্ষণ মায়ের দোয়ার সাথে আছে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ কিছুই হবে না। এখন ভিতরে আসো। না আন্টি, আপনার মতো আম্মু অপেক্ষা করে আছে, তাকে আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। আনিকা বাইক থেকে নেমে গেছে আস্তে আস্তেই। আমিও নেমে রাকিবের থেকে ব্যাগ নিলাম। দুজনে নিয়ে গিয়েছিলাম 3টা ব্যাগ, কিন্তু এখন হয়েছে 5টা ব্যাগ। আচ্ছা যা তাহলে। রাকিব চলে গেল। পেছনে ঘুরতেই দেখি আম্মুও নেই, আনিকাও নেই। বাহ, বৌমা পেতে পেতে আমাকেই ভুলে গেল, নিজের ছেলেকেই ভুলে গেল। কি কষ্ট। বাইক বাসার ভিতরে ঢুকে ব্যাগ নিয়ে বেরিয়ে এসে দেখি শাশুড়ি বৌমা সোফায় বসে কথা বলছে। বাহ মিসেস মাহফুজা, বাহ, বৌমা পেতে পেতে আপন ছেলেকে ভুলে গেলেন। আপনার থেকে এমন কিছু প্রত্যাশা করিনি আমি। বুকের ভেতর অনেক কষ্ট পেলাম, ব্যথায় বুকটা ফেটে যাচ্ছে। ফিল্মি ডায়লগ বাদ দিয়ে ব্যাগ নিয়ে ভিতরে যা। তোর সাথে তো কথাই নেই। আমাকে বাসায় একা রেখে যাবার শাস্তি তোকে পেতেই হবে, আর তোকে লাগবে না। আমি আমার মেয়ে পেয়েছি। তো দেখতেই পাচ্ছি মনের এক বস্তা কষ্ট, আর ব্যাগগুলো একে একে নিয়ে রুমের ভেতরে এলাম। এসে চেঞ্জ করে ওয়াশরুমে এসে গোসল করে বাইরে এলাম। দেখি আব্বু চলে এসেছে। 3 জনে কথা বলছে, আগে থেকে একটু ফ্রি হয়ে কথা বলছে। প্রথমে লজ্জায় কথা বলতেই পারছিল না, কিন্তু এই কয়েকদিনে বেশ ফ্রি হয়েছে। আব্বু, আমি তোমার ছেলে। এই ছেলেটাকে তুমি একে চিনো? এই ছেলে তুমি কি? না তো, কে এই ছেলে? এই ছেলে বাসার ভিতরে কিভাবে এলো? এখনই বের হও। যা অবস্থা দেখছি মনে হচ্ছে আমি এই বাসায় কেউ না। সবাই মিলে গল্প করলাম, আমি কিছু বলিনি। তারা 3 জনে কথা বলছে। আমি মনের দুঃখে রুমে এসে বিছানায় শুয়ে গেলাম। শরীর ক্লান্ত থাকে, ঘুমিয়ে পড়ি। রাতে এই মেয়েটাকে আপনার মেসেজ দিচ্ছে, ফোন দিচ্ছে, কথা বলেন না কেন? প্রয়োজন নেই, ওই মেয়েটা আমার বাবার বন্ধুর মেয়ে। মনে মনে বললাম, এতদিনে মনে প্রেম জেগেছে না? তখন আনিকা বলল, কিছুদিন ধরে মাঝে মধ্যে ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, কিন্তু আপনি কোনো রেসপন্স করেননি। কথা তো বলবেন। সহজ সরল নাকি ভান ধরেছে? এইসব ছেড়ে কাছে আসো। হাত ধরে টেনে কোলে বসিয়ে বললাম, আব্বা আম্মুকে কেমন মনে হলো? ভালো, আপনার সাথে ভালো। এখন ছাড়ুন তো, শুধু দুষ্টুমি করে। পড়াশোনা করার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে আমার কলেজে ভর্তি করিয়ে দেব। ভেবে দেখবো। তোর শুধু দুষ্টুমি, ছাড়েন না। কোন লেভেলের শয়তান? আমি ধরে রেখেছি, চাইলেই উঠে যেতে পারে। এইসব বলতে হয়। ছেড়ে দিতে বলছি তখন ধরে রাখবেন, ধরতে বলেছি মানে ছেড়ে দিবেন। আবার ধরে রাখতে বলছি তখন ছেড়ে দিবেন, ছেড়ে দিতে বলবো তখন ছেড়ে দিবেন। এটা কি ছিল? কখন কি করব বুঝতেই তো পারলাম না। এত বুঝে লাভ নেই, এখন এটা বুঝি আমার কি চাই। পারবো না। উঠতে যাবে তখন চেপে ধরলাম। কোথায় পালাও সোনা? ধরে বিছানায় ফেলে দিলাম। বাকিটা ইতিহাস। মন চায় শুধু ভালোবাসা দিই, এত ভালোবাসা দিই, এত ভালোবাসা দিই যে ভালোবাসা দিয়ে পেট বড় করে দিই। আপনার ইচ্ছে?
এত তাড়াতাড়ি বাচ্চা নিলে দেখা গেছে বাপ ছেলে কোথাও যেতে পারবো না। আমরা বাপ ছেলেকে 2 ভাই বানিয়ে দিবে। আপনার আব্বু আম্মুর বয়স তো অল্প মনে হচ্ছে। আমার বেবি লাগবে, দিয়ে দেন। সময়গুলো এনজয় করার আগেই শেষ করে দিতে চাচ্ছে, দেরি করে নিতে হবে। না তো, আমি যদি ইচ্ছে করি তাহলে নিতে পারবো, আপনি টেরও পাবেন না। আচ্ছা, আপনি যখন বলবেন তখনই নিব। এই তো আমার লক্ষ্মী বউ, এমনভাবে কতদিন কথা শুনে চলবে আল্লাহ ভালো জানেন। 2 দিন পর কলেজে। কুত্তার বাচ্চা, তোকে মেসেজ দিয়েছি, কল করেছি, কিন্তু রিসিভ করিসনি কেন? এমনভাবে মুখের ভাষা খারাপ করছেন কেন বুঝলাম না। আমার ফোন আমার মর্জি। তুই কেন রিপ্লাই দিসনি? কি জন্য? সময় পাইনি। থাপ্পড় চিনিস? আমাকে তো ভালো করে চিনিস আমি কেমন। মেসেজ সিন করেছিস, ফেসবুকে ভিডিও আপলোড করেছিস, ঘোরাঘুরি করেছিস, আর বলিস সময় ছিল না। আমার সাথে ফাইজলামি করিস। তুই বললি আর আমি কিছু বিশ্বাস করে নেব? এখন হয়েছেটা গিয়ে সেটা বলেন। আমার কি প্রয়োজন? এইসব রাগ এখানে না দেখে অন্য কোথাও গিয়ে দেখান। কিরে, তুই নতুন কাউকে পেয়ে গেছিস নাকি? তো কুত্তার মতো পেছনে পড়ে থাকবো নাকি বলছেন? কুত্তা বলতেন বলে কি আমাকে সত্যি সত্যি কুত্তা ভেবে নিয়েছিলেন? তার জন্য সরি, আগের সব কিছুর জন্য সরি। আচ্ছা ঠিক আছে, ভুল আপনার ছিল না, আমারই ছিল, তাই সব কিছুর জন্য সরি। আমার উপর রাগ করে আছিস, তার জন্য সরি, আর এমন হবে না। আচ্ছা মাফ করে দিলাম, আপনিও মাফ করে দিন। এখন যান, বন্ধুদের সাথে অনেকদিন আড্ডা দেওয়া হয়নি, আড্ডা দিব। কেন? আমার সাথে তোর কথা বলতে ইচ্ছে করে না? আমার সাথে কথা বলার জন্য পিছনে পড়েছিলি, তাহলে এখন কি হলো? সময় বদলেছে। গতকাল যেমন দিন গেছে এখনই কি তেমনি যাবে নাকি? গতকাল আর আজকের মধ্যে পার্থক্য অনেক। আর আপনি তো আজকে থেকে 26 দিন আগের কথা বলছেন। কিন্তু তুমি থেকে আপনি তো কবে গেলি? এর মধ্যে কি হলো বলবি? আজকে থেকে 17 দিন আগেও মেসেজ দিলি, কত ফোন দিলি, কিন্তু এখন এসব কিছুই নেই কেন? একটা উত্তর কতবার দিতে হবে? আপনি এখন জানতো বন্ধুর সাথে আড্ডা দিতে দেন। ফারজান আপু যেতেই বললাম আজকে থেকে শুরু হলো, আজকের পর থেকে দেখবেন ফুলবেন কিন্তু কিছু করতে পারবেন না। তোকে ঘুরিয়েছে না, এখন তুই ঘোরা। তোর বিয়ে হয়েছে, কে বিশ্বাস করবে? শালা এমনভাবে বিয়েটা হলো কল্পনার বাইরে। শালা ওখানে থাকতে থাকতে প্রপোজ করলে তাও একটু চেখে দেখা হতো, কিন্তু ওখান থেকে চলে আসার কয়েকদিন আগে প্রপোজ করলো। কত নাম্বারের লজ্জা, বুঝতে পেরেছিল তাই মনে হয় এমনভাবে প্রপোজ করেছে। তো আবার গিয়ে চেখে দেখে আয়, যা চলে যা। তাক, যাবো তো অবশ্যই, তবে এত তাড়াতাড়ি না। যদি ধরে পড়ে যাস তাহলে তোর বিচি থাকবে না, ওর বাবা তোর বিচি খুলে মার্বেল খেলবে। সাহস দেবো কাছাদা, বিয়ে করে নেব, সমস্যা কি? যদি না মানে তখন কি করবি? তখন কি হবে? যদি বলে আমার সরকারি চাকরিওয়ালা জামাই চাই, তখন কি হবে? হ্যাঁ, হুদাই ভয় দেখাস না তো। একে একে বাকি বন্ধুরা এলো, ওদের সাথে গল্পে মেতে উঠলাম। কোথায় কি দেখলাম, কি ঘুরে দেখলাম, সব অভিঘাত শেয়ার করলাম। কিরে বান্ধবী, তোর এমন অবস্থা কেন? তোকে এমন দেখাচ্ছে কেন? হয়েছেটা কি? শালা এখন আমাকে ইগনোর করছে। বুঝলাম না এর মধ্যে কি হলো। এখন না দেয় মেসেজ আর না দেয় ফোন। আমি মেসেজ দিলে ফোন দিলে রিসিভ করে না, মানে আমি যেমন করছি তেমনই করেছে। এই হচ্ছে ওর ভালোবাসা? তোর এমনভাবে ওর প্রেমে পড়ে যাওয়া, এটা মানতে পারছি না। এটা কোনোভাবেই কাম্য নয়। ওর ওই সব মিস করছিলাম। যবে থেকে আমার পিছনেও বন্ধ করে দিয়েছে তখন থেকে মিস করতে শুরু করেছি। মিস করতে করতে ভালোবেসে ফেলেছি। এখন আমি কি করতে পারি? যা যা তুই ওর সাথে করেছিস তা যদি তোর সাথে করতে শুরু করে, তাহলে তো মনে হচ্ছে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তোকে আর দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আর এমনভাবে হাসবি না। তোর এমন হাসি আমার এখন সহ্য হচ্ছে না। আমি আবার কি করলাম? এখন দেখতে একটু কেমন পরিবর্তন হয়েছে না? এই কিছুদিন আগেই কেমন ছিল আর এখন কেমন হয়েছে, এমন পরিবর্তন কিভাবে? হাওয়া বদল হয়েছে, এখানে সেখানে ঘুরেছে, তাই হয়তো এমন হয়েছে। কিন্তু ওর এমন পরিবর্তন হওয়া মেনে নিতে পারছি না। মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, নতুন কাউকে পেয়ে যায়নি তো? যদি পেয়ে যায় তাহলে তো তোর এল লাগ গায়া। এমনভাবে হাসবি না, তোর হাসি আমার সহ্য হচ্ছে না। কথায় কথায় শুধু হাসি।
ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। দুপুরে বাসে এসে আনিকার জন্য অপেক্ষা করছি। রুমে আসতেই দেয়ালের সাথে চেপে ধরে বললাম, সারাদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, কিন্তু কিছু একটা মিস করেছি। ও মাগো, এমনভাবে কেউ চিমটি দেয়? এসে কোথায় ফ্রেশ হবে তা না করে হিসাব। যান গিয়ে গোসল করে আসুন, খাবেন না? তা খাবে। হাত দুটো ধরে দেয়ালের সাথে চেপে ধরে বললাম, আবার কখন চিমকি কাটবে ঠিক নেই। খাবার খাওয়ার আগে তোমার ঠোঁট দুটো খাবো, তারপর অনেক কিছু। লিপ কিস করে ছেড়ে বললাম, এবার ঠিক আছে? তাই না? তাহলে কোথায় যাচ্ছেন? আনিকা আমার মাথা ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, একটু মনে ছেড়ে দিয়ে বললো, এইবার ঠিক আছে, এখন গিয়ে গোসল করেন। ওয়াশরুমে এসে গোসল করে নিলাম। খাবার সময়, আম্মু, আপনার ছেলে নামাজ পড়ে না? পরে তো। আমি তো দেখলাম না, এখন পর্যন্ত নামাজ পড়তে দেখিনি। এই রে, খেয়েছে। আব্বুর দিকে তাকিয়ে দেখি চোখ গরম করে তাকিয়ে আছে। গেল মনে হয় হাঁটি হাড়ি ভেঙে। এখন একটা বড় ঝড় তুফান বয়ে চাপে। কি রে, তুই ঠিক মতো নামাজ পড়িস না? বাইকের চাবি নিয়ে রেখে দাও। তুই আর একটাও কথা বলবি না। যদি কথা বলিস তাহলে তোর হাত খরচ দেওয়া বন্ধ করে দিব। না আপু, আর এমন হবে না, প্রমিস। মাঝে মধ্যে পড়েছি, মাঝে মধ্যে ছুটে গেছে। তুই এমন ওয়াদা কতবার করেছিস? ঠিক আছে, এত কথা শুনতে চাই না। তুই বাইকের চাবি দিয়ে যা। সত্যি বলছি, আর মিস দিব না। যদি মিস যায় তাহলে আমি নিজে থেকে তোমাকে বাইকের চাবি দিয়ে দেব। ডাইনি কাজটা করলো কি? মাথায় থাকে যেন। যদি আবার এমন করেছিস তাহলে বাইকের চাবির সাথে সাথে তোর হাত খরচের টাকাও দেওয়া বন্ধ করে দিব। আর খাওয়া শেষ করে নামাজ পড়ে আসবি। খাওয়া শেষ, তাই উঠে চলে এলাম। আনিকা আছে, তাই হয়তো আব্বু আম্মুকে কিছু বললো না, না হলে আমার জন্য আজকে বকা খেতে হতো। এসে অজু করে নামাজ পড়তে এলাম। আম্মু, মানুষের সামনে যেতে আমার ভালো লাগে না। এসে সব বলছে মুখ দেখবে, আমিও মানুষ, তারাও মানুষ, আমাকে এমনভাবে দেখার কি আছে? তাদের সামনে যেতে আমার ভালো লাগে না। কারা বাসায় এসেছিল? পাশের বাসার সব তোমার চাচাতো ভাইয়েরা ছিল। তারা এসেছিল ঠিক আছে, আর কেউ যেন না আসে। ভিন গ্রহের প্রাণী না যে এমনভাবে দেখবে, দেখার কি আছে? নামাজ পড়ে বেরিয়ে দেখি পাড়ার সবাই আড্ডা দিচ্ছে। ওখানে গিয়ে বসে আড্ডা দিতে লাগলাম। বলছি, কি একটা অনুষ্ঠান করলে হতো না? সব আত্মীয় স্বজনকে ডেকে খাইয়ে দিতে, আবার বিয়েটা পড়িয়ে নিতে। ওখানে কিভাবে কেমন কি হয়েছে কে জানে। আমিও তেমনি ভাবছি। দেখি আজকে ইনভাইট কার্ড ছাপাতে দিয়ে আসবো। একটু আড্ডা দিয়ে বাসে এসে রুমে এসে দেখি ফোন নিয়ে কারোর সাথে কথা বলছে, তাও আবার আমার ফোনে। আমার ফোনে কার সাথে কথা বলছে? আপনি যাকে খুঁজছেন সে চলে এসেছে। এনেন আপনার ফোন। সে নিজেকে আপনার গার্লফ্রেন্ড দাবি করছে। গেল। আজকে শুধু কপালে দেখি বাস লেখা আছে। আনিকার দিকে তাকিয়ে আছে আর ইশারা করে ফোন নিয়ে যেতে বলছে। গিয়ে ফোন নিয়ে কেটে দিলাম। ফারজান আপু ছিল। আনিকা ফেস দেখে বোঝা যাচ্ছে তার বেশ খারাপ লেগেছে। বাহ, কষ্টও পেয়েছে। আর লাগবেই বা না কেন? বুঝেছিলাম যে আপনার কেউ আছে। খোদার কসম, তার সাথে আমার রিলেশন নেই। এটা সত্যি যে আমি তার পেছনে ঘুরেছিলাম। ট্যুরে যাবার আগ পর্যন্ত ঘুরেছি এবং তোমার সাথে বিয়ে হবার পর 2 দিন আগে পর্যন্ত মেসেজ দিয়েছি, কল করেছে, কিন্তু তারপর থেকে আর কিছু করিনি। বিশ্বাস করো। আচ্ছা, বিশ্বাস করলাম। পাশে শুয়ে পড়লাম। আবার ফোন দিয়েছে, এবার দিলাম ব্লক। আনিকা অন্য পাশে মুখ করে রেখেছে, মনে হচ্ছে কান্না করছে। ঘুরিয়ে দেখি সত্যি কান্না করছে। চোখে কোণ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে বালিশের উপর পড়ছে। পাশে টেনে বুকে জড়িয়ে ধরলাম। বুকে মুখ গুজে এবার পপিয়ে কেঁদে উঠল। কি করব বুঝতে পারছি না, আর কি বলবো সেটাই বুঝতে পারছি না। এই পাল্টার কি হয়েছে বুঝলাম না। ফোন দিতে গেল কেন? আপনি আমাকে ওখানেই ডিভোর্স দিয়ে দিতেন, তাহলে তো এমন হতো না, এমনভাবে কষ্ট পেতাম না। কেন কেন যেন সব সব ভালো আমার সাথেই। বুঝলাম ভয় পাচ্ছে। যদি তাকে ছেড়ে দিই, এত ভয় পাওয়ার কিছুই নেই। আমি কোথাও যাচ্ছি না, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি। যদি ছেড়েই দিতাম তাহলে ওখানেই ডিভোর্স দিয়ে দিতাম। সারা জীবন এমনভাবে পাশে রাখবো বলেই তো নিয়ে এসেছি। ছেড়ে দেবেন না তো? কখনো না, বললাম না ডিভোর্স দিলে তখনই দিয়ে দিতাম। বুক থেকে মাথা ছড়িয়ে চোখ মুছে কপালে একটা চুমু দিয়ে বললাম, এত সুন্দর বউ রেখে কেউ অন্যদিকে চোখ দেবে? আমি আমার বউকে ভালোবাসি। বুকে জড়িয়ে নিলাম। চুপ করে আছে। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। বিকেলে আনিকার ডাকে
ঘুম ভাঙলো। বলো। নামাজ পড়বেন না? ওঠেন, আব্বুকে বলেছে ভুলে গেছেন? না, ভুলবো কেন? উঠে বসে গেছি। বাইক হাতছাড়া করা যাবে না, ওটা আমার দ্বিতীয় বউ। বউ মানে? না, মানে আমার বাইককে বউয়ের মতোই মনে করি, তাই বললাম। কোমরে হাত দিয়ে আমার দিকে রেগে তাকিয়ে আছে। এমনভাবে বসে থাকলে না জানি কী কী শুনতে হবে। উঠে অজু করে নামাজ পড়তে এলাম। পরের দিন কলেজে আনিকাকে সাথে করে কলেজে এলাম। এখানে ভর্তি করাবো তাই। হেতে নাকি পড়তে চায়, আব্বু পারমিশন দিল, তাই নিয়ে এলাম। দোস্ত, ওর সাথের মেয়েটা কে? তোর সতীন না তো? তার জন্যই এমন করছে না তো? আমি কিভাবে বলবো? হয়তো কাজিনদের মধ্যে কেউ আছে। গতকাল আমার সাথে মস্করি করে ব্লক করেছে। আজকে তা এর প্রতিশোধ নিব। আমাকে ব্লক করার ওর সাহস কত! গতকাল আবার কি করেছে? মেলি কণ্ঠে কথা বলে সে নাকি তার বউ, দিয়ে ফোন কেটে দিল। আবার ফোন দিলাম, তখন ব্লক করে দিয়েছে। দাঁড়া তুই, ওর ব্যবস্থা আমি করে আসছি। এদিকে আসছে কি জন্য বুঝলাম না। আনিকার হাত ধরলাম, হাত ধরে হাঁটতে লাগলাম। সামনে আসতেই, আপু কেমন আছেন, পরিচিত হয়ে নেন। এটা আমার বউ আনিকা। আমার কথা শুনে তার হাসি মাখা মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। বউ মানে? তুই আমার সাথে মস্করি করিস? কি যে বলেন না আপু, আমার এতটাও দুঃসাহস হয়নি যে আপনার সাথে ফাজলামি করব। সত্যি এইটা আমার বউ। বলেছিলেন আমি পরিবর্তন কেন হয়েছে, এই জন্যই আমি পরিবর্তন আসলে ঘুরতে গিয়ে বউ কুড়িয়ে পেয়েছি। তোর হাসি আমি ভালো করেই বের করব। বউ কুড়িয়ে পাওয়া যায়? এই মেয়ে কে হও ওর? বিশ্বাস না করলে কিছু করার নেই, চলো প্রিন্সিপালের কাছে গিয়ে কথা বলি। হাত ধরে পাশ কাটিয়ে আসতে যাব, তখন আমার হাত ধরলো। আপনি আমার হাত ধরলেন কেন? তুই আমাকে এমনভাবে ইগনোর কেন করছিস? হাত ছাড়িয়ে বললাম, ইগনোর করার কি দেখলেন? সেটা যাই হোক, এখন এমনভাবে আমার হাত ধরবেন না, আমার কোনো প্রকার স্পর্শ করবেন না। আমি করব, তাতে কার কি রে? আমার বরকে স্পর্শ করার অধিকার আপনার নেই। তার উপরে পরপুরুষকে এমনভাবে স্পর্শ করা হারাম। আপনি এসব জানেন না আপু? এই মেয়ে, তুই চুপ থাক। আমাদের মাঝে কথা বলবি না, না হলে তোর জন্য সেটা ভালো হবে না। আমার বরকে নিয়ে কিছু বললে অবশ্যই আমি চুপ করে থাকবো না। আমি ওনার বিয়ে করা বউ। এই চলুন তো। চলো, দুজনে ওখান থেকে চলে এলাম প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপালের স্যারের সাথে কথা বললাম। কি রে, কি হয়েছে? তোর চোখে পানি কেন? আমি ভেবেছিলাম গতকাল আকাশ মেরি কণ্ঠ নকল করে আমার সাথে কথা বলছিল, কিন্তু আমার ভুল ধারণা ছিল। সত্যি ওটা মেয়ে ছিল, আর ওই মেয়ে ওর বউ। ধুর, মিথ্যা বলেছে। বিয়ে হলে জানতে পারতি না? হয়তো তোকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছে। হতে পারে, এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় উঠিয়ে নিব। এই তুই এদিকে আয়। আবার কি হলো? আসছি, যাই শুনে আসি। হলোটা কি? আকাশের সাথে ওই প্যাকেটটাকে চোখ ছাড়া তো কিছুই দেখা যায় না, প্যাকেটটি বলা চলে। ওহ, ওটা ওটা তো আকাশের বউ আনিকা। আর প্যাকেট বলছেন কাকে? আপনার থেকে সুন্দর আছে। আমার সাথে মজা করলে কানের নিচে 2টা থাপ্পড় বসিয়ে দেব। বিয়ে হলো আর আমি জানতে পারলাম না? বিশ্বাস না হবার কথা। অনুষ্ঠান করবে বলছিল, হয়তো ইনভাইট কার্ড পেয়ে যাবেন আজকালের মধ্যেই। দুজনেই কি আমাকে বোকা পেয়েছিস? এটা সত্যি, আমরা ট্যুরে গিয়ে বান্দরবনে এমন অঘটন ঘটেছে। বললাম তো, অপেক্ষা করেন, হয়তোবা আপনার বাসায় দাওয়াত চলে যাবে। মানে যাতা বলবে আর বিশ্বাস করে নিব? ট্যুরে গিয়ে বিয়ে? এটা কিভাবে সম্ভব শুনি? বিশ্বাস না করলে কিছু করার নেই, এটাই সত্যি। আর এখন তো এইসব বলে লাভ নেই। সময় থাকতে মূল্য দিন। কুত্তার মতো ঘুরিয়েছে, অপমান করেছে, আর এখন ভালোবাসা দেখাতে এসেছে। এসব ভালোবাসা দেখিয়ে কোনো লাভ হবে না। বেশি কথা বলবি না, এখন তুই তোর কাজে যেতে পারিস। কিছু তো মাথায় ঢুকে না। এটা কি সত্যি, না দুজনেই তোর সাথে মজা করছে? আর মেয়েটা কে? সত্যি যদি হয়ে থাকে তাহলে কি হবে? আমার কি হবে? আমি কি করব? এমনভাবে সব কিছু শেষ হয়ে যাবে? এত সহজে আমি ছাড়বো না। তুই কি করবি? বিয়ে হয়ে গেলে তোর কিছুই করার নেই। রাস্তায় কাটা দেখলে মানুষ কি করে, আমিও তাই করব। এই মেয়ে পাগল হয়ে গেছে। এমন কিছু করতে যাস না যেটাই বিপদ হয়। তাকে ইগনোর করা
তাকে ইগনোর করার আগে এসব ভাবা উচিত ছিল। আকাশ যদি ওই মেয়েকে বউ হিসেবে মেনে নিয়ে থাকে তাহলে তোর বোঝা উচিত যে আকাশ তোকে এখন চায় না। ওদের কোনোভাবেই ডিভোর্স করাতে সক্ষম হলেও তোর কিছু হবে না। আমি না পেলে কাউকে পেতে দিব না। সোনা, কারো হতে দিবি না কি? অলরেডি তাদের বিয়ে হয়তো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। হয়তো কিছুদিন পর তোকে আন্টি বলবে। এখন তুই চুপ থাকবি? প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে কেরানি স্যারের কাছে এসে বাকি কাজ শেষ হতে হতে ক্লাসের সময় হয়ে যায়। তাই আনিকাকে সেকেন্ড ইয়ারে ক্লাসরুম দেখিয়ে আমি আমার রুমে এলাম। এসে রাকিবের পাশে বসে ক্লাসে মন দিলাম। কিরে, এই মেয়ে সেই মেয়েটা তো সেকেন্ড ইয়ারের ক্লাসরুমে কি করে? শালা কত লুচ্চা, যেখানে যাচ্ছে সিনিয়র আপুর পিছনে পড়ে থাকছে। চোখ দুটো ছাড়া আর কিছুই তো দেখা যায় না। দেখতে কেমন আছে কে জানি, মনে হচ্ছে কালো অথবা দেখতে খারাপ আছে, তাই এমন প্যাকেট হয়ে আছে। চোখ দেখে মনে হচ্ছে সুন্দর আছে। চোখের আশেপাশে মেকআপ করে রাখতে পারে। আজকে বিকেলে ওদের বাসায় গিয়ে দেখে আসবো, আসল ঘটনা কি সেটা দেখে আসবো, শুনে আসবো। তাহলে তো সব কিছু জেনে যাবি। ওখানে গেলেই তো সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। টিফিন পিরিয়ডে ক্লাস থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড ইয়ারের ক্লাসের সামনে আসতেই আনিকা আমাকে দেখে সিট থেকে উঠে চলে আসে। এসে রাকিবের পাশে বসলাম। কি রে মনি, তোকে এত খুশি দেখায় কেন? পাখি আসছে। মানে নাইমা আসবে ভালো তো, তার জন্মস্থান এদিকে, দাদার বাড়ি নানার বাড়ি এদিকে, আসবেই তো। তোরা তো খুশি আবার কি আছে? সে তুই বুঝবি না, এখনই আসবে না, আসবে মাসখানেক পর। তাই বল। সময় শেষ হতে ক্লাস থেকে বাসায় চলে আসি। বেচারি শুধু তাকিয়ে থেকেছে, মায়া হচ্ছে তার জন্য। যদি রিলেশন থাকতো তাহলে ডিভোর্স দিয়ে চলে আসতাম, কিন্তু আমার সাথে যে ব্যবহার করেছিল সেগুলো ভেবে ডিসিশন চেঞ্জ করেছিলাম। আরেকটা বিষয়, তার ব্যবহারে এটা বোঝাতো তার সাথে আমি সুখী হতে পারবো না। সেসব যাকে যা হয়েছে ভালো কিছু হয়েছে। বাসায় এসে ওয়াশরুমে এলাম। দুজনে একসাথে ওয়াশরুমে এসেছি। আমি ভেবেছিলাম হুজুরানি হয়তো আনরোমান্টিক, কিন্তু না, বেশ রোমান্টিক। গোসলের ফরজটুকু সেরে ঝর্ণা ছেড়ে দিলাম, দিয়ে আনিকাকে ওয়ালে চেপে ধরে দুটি কিস দিলাম। আনিকা আমার দিকে তাকিয়ে আছে। ওই মেয়েটা আমাদের ক্লাসে শুধু ঘুরে ঘুরে দেখছিল, মনে হচ্ছে আমাকে গিলেই খাবে। বাদ দাও ওই মেয়ের কথা, তার সাথে কথা বলার প্রয়োজন নেই। তোমাকে ভুলভাল বোঝাবে, বলবে দেখে নিও। আমি আপনাকে বিশ্বাস করি সে চট্টগ্রাম থেকে এত দূরে চলে এসেছি। এখন কে কি বললো দেখার বিষয় না। সে বললেই যে বিশ্বাস হবে এমন তো নয়। এক আল্লাহর উপরে ভরসা আছে, আর দুই আপনি। আমি জানি যদি আমার সাথে কিছু হয় তাহলে অবশ্যই সেটা আমার জন্য কল্যাণই আছে। আমি জানি আল্লাহ কখনোই আমাকে একা ছেড়ে দেবেন না। কপালে একটা জমা দিয়ে বললাম, জি সেটাই। ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে চুপচাপ ঝর্ণা নিচে দুজনে দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। বেশিক্ষণ এমনভাবে থাকা যাবে না, তখন দেখা গেল ঠান্ডা লেগে যাবে। তাই তাড়াতাড়ি গোসল ছেড়ে বেরিয়ে এলাম। এসে নামাজ পড়ে খাবার টেবিলে আসলাম। এখনও নামাজ পড়া হয়নি। উঠে আবার রুমে এসে শুয়ে দেখি মোনাজাত করছে। পাশে বসে ওর হাত থেকে মুঠ করে 2 হাত আমার মুখে ঘষে দিলাম। মোনাজাত করে মিটমিট করে হাসছে। তোমার সব চাওয়া আমি নিয়ে নিলাম। আমার সব চাওয়া তো আপনাকে ঘিরে। গালে একটা চুমা দিয়ে বললাম, খেতে আসো, আব্বু আম্মু বসে আছে। উঠে এসে দেখি আব্বু আম্মু খেতে শুরু করেছে। বিকেলে গিয়ে কাঠগুলো সব্বার বাসায় পৌঁছে দিবি। আনিকা সে পাশের চেয়ারে বসতে বসতে আম্মু বলল, আনিকা, আগামীকাল আমার সাথে জুয়েলারি দোকানে যেও। তুমি কি শাড়ি নিবা? যদি শাড়ি পরো তাহলে নিব, না হলে কেনার প্রয়োজন নেই। একটা নেবে, বেশি না। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, একটা হলেই হয়ে যাবে। আমার নিকাব, হিজাব, বোরখা, 3 পিস এইসব হলেই হবে। ওকে, তুমি যা যা নেবার নিয়ে নিও, কোনো লজ্জা পেতে হবে না। দাম শুনে বা দেখে ভয় পেতেও হবে না। জি আপু। মেয়ে হবে ভেবে হলো না, আল্লাহ আর কোনো সন্তান দিলা না। এত দয়া করলাম, আল্লাহর কাছে এত চাইলাম, কিন্তু হয়নি। তবে এখন আশা পূরণ হয়েছে। আব্বু ডাক শুনে মন জুড়িয়ে যাচ্ছে। এমনভাবে বলছে যেন কখনো আব্বু ডাক শোনেনি। এত অভিনয় করার কি আছে বুঝলাম না।
এইসব তুই বুঝবি না, তবে সময় হলে অবশ্যই বুঝবি। কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে কার্ড নিয়ে আত্মীয় স্বজনদের দিতে বের হয়ে গেলাম। সবাইকে কার্ড দেয়নি, যারা কাছের লোক তাদের ফোন দিয়ে বলে দিয়েছি। না হয় কত কি বলবে, আত্মীয় স্বজন বলে কথা, এদের খুশি করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। বাসায় কেউ নেই? আপনার ছেলে কোথায়? আত্মীয় স্বজনদের বাসায় ইনভাইট কার্ড নিয়ে গেছে। অনেকদিন পরে এসেছো, সব কিছু ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? সব কিছু ঠিক আছে। আপনাকে অনেক দিন দেখিনি, তাই সেই টানে টানে চলে এলাম। আর আকাশের কাছে একটু প্রয়োজন ছিল, তাই আরও এসেছি। বসো, নাস্তার ব্যবস্থা করি আর আমার বৌমার সাথে পরিচয় করিয়ে দেই। বৌমা মানে? আকাশের বিয়ে হলো কবে? বসো, নাস্তার ব্যবস্থা করি, তখন না হয় বলা যাবে। তুমি একটু বসে থাকো। তাহলে সত্যি আন্টি তো আর মিথ্যা বলবে না? মেয়েটা কোথায় আছে দেখতে পাই না তো। ফারজানা এদিকে সেদিকে ওকে চোখে মারছে। আম্মু বাসায় যা ছিল সেগুলো দিয়ে নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসে। তারপর আনিকাকে ডাক দেয়। আম্মু ডাক শুনে রুম থেকে বেরিয়ে আসে। ফারজানা, এটা আমার বৌমা আনিকা। আনিকা, এটা তোমার শ্বশুরের বন্ধুর মেয়ে ফারজানা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা সত্যিই সুন্দর আছে। আমি ভাবছিলাম হয়তো দেখতে খারাপ হবে, কিন্তু এমনভাবে ছেড়ে দিব কখনোই না। বাসার ভিতরে স্কার্ফ, বোঝা যাচ্ছে বেশ পর্দাশীল আছে। আম্মু, আমি এবার রুমে যেতে পারি? আচ্ছা যাও। আনিকা চলে যায়। আম্মু বলে বিয়েটা কিভাবে হয়েছে। আমি ঘুরে ফিরে রাতে আব্বার সাথে দেখা করে বাসায় এলাম। যদিও এতক্ষণ রাকিব সাথে ছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন পেরিয়েছে। ফারজানা আপুর অবস্থা দেখে মায়া হচ্ছে। ছিল কেমন আর এখন কেমন হয়েছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। এই আগুনে সে পড়ছে, সেই বুঝেছে কেমন কষ্ট। আমি মনে করি সে তার নিজের ভুলেই এমন কষ্ট পাচ্ছে। তবে আমার উচিত হয় না অন্য মেয়েকে নিয়ে ভাবা। তিনজনের বাইকের দিকে যাচ্ছি, তখন ফারজানা আপু সামনে এসে দাঁড়ালো। না জানি কি বলে। আমাকে বিয়ে করবি? আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় দম বন্ধ হয়ে মারা যাব। তা কোনোভাবেই সম্ভব না। আনিকা আমার হাত শক্ত করে ধরল। মনে মনে বললাম, তোমার ভয় পাবার কিছুই নেই। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না, আমার অনেক কষ্ট হয়। আমি সব কিছু বুঝতে পারলেও আমার কিছু করার নেই। আমি বিবাহিত, আমার বউ আছে। তারপরেও কিভাবে এইসব বলছেন আমার বুঝে আসে না। আমি মনে করি আপনার এমন অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। আপনাকে সামলাতে হবে। আমি আপনার সহানুভূতি বা এইসবের সঙ্গী হতে পারবো না। পাশ কাটিয়ে বাইকের কাছে চলে এলাম। কৃতকর্মের ফল। একটা সময় ছিল কত কথা শুনিয়েছে এবং অপমান করেছে, ইগনোর করেছে, কথা বলেনি, কথা বলতে গেলে এড়িয়ে গেছে। আজকে তার কি অবস্থা? তুই তার পছন্দের তালিকায় কখনো ছিলি না, তাহলে এখন কিভাবে তার পছন্দ হয়ে গেলি বুঝলাম না। চোখের ইশারায় চুপ করতে বললাম। রাকিব আর কিছু বলল না। আমি বাইকে উঠতেই আনিকা বাইকের পেছনে উঠে বসলো। তারপর তিনজনে চলে আসি। সময়ের মূল্য। তোদের ভিতরে রিলেশন থাকলে হয়তো ওই মেয়েকে বাসায় নিয়ে আসতো না, ওখানে ডিভোর্স দিয়েই চলে আসতো। ও কেঁদে লাভ নেই, ভাগ্যে না থাকলে কিছুই হবে না। কেঁদে কি কাউকে বেঁধে রাখা সম্ভব? প্রয়োজন করে জোর করে কেড়ে নিব। ও আমার জন্য অপেক্ষা করতে পারতো না। তোকে বুঝিয়ে আমার কাজ নেই, তুই এখন অবুঝদের মতো আচরণ করিস। বাসায় চলে আসে। খাবার সময় তোমার কি স্মার্টফোনের প্রয়োজন? বর্তমান সময়ে এটা ছাড়া চলা তো সম্ভব না। না বউ, একবার শখ হয়েছিল স্মার্টফোন চালানোর, তাই 3000 টাকা দিয়ে একটা ফোন নিয়েছিলাম। কয়েকদিন ফোন চালিয়ে আবার 10 করে বিক্রি করে দিয়েছি। কেন বিক্রি করার প্রয়োজন কেন? ইমান নষ্টের মেন কারিগর ফোন। এতদিনে যা অর্জন করেছি সব নষ্ট হয়ে যাবে। ফোনে আসক্তি, ফোনে নোংরা ভিডিও এইসব আসছিল, তাই আর বিক্রি করেছিলাম। তোর কোন কর্মের ফল জানি না, তবে আজকে একটা কথা শোন এবং মাথায় রাখ। বৌমাকে আগলে ধরে রাখিস, তাতে তোর লাভ ইহকালেও এবং পরকালেও হবে। আব্বু কথাটা আমাকে উদ্দেশ্য করে বলে মুচকি হাসলেন। আব্বুর দিকে তাকিয়ে দেখি তার চেহারাটা কেমন অন্য দিনের চেয়ে বেশি উজ্জ্বল। আব্বু আম্মু দুজনে ধার্মিক, শুধু আমি শয়তান। দাখিল পর্যন্ত মাদ্রাসায় ছিলাম, তখন মোটামুটি ঠিক ছিল।
যখন মাদ্রাসা থেকে কলেজে ভর্তি হলাম তখন থেকেই আমরা দুজনে শয়তানে আরও পেয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, শয়তান আমাদের ধরেছিল না আমরা দুজনে শয়তানকে ধরেছি সেটা নিয়ে কনফিউজড। মানে সুযোগ পেলেই নামাজে ফাঁকি দিই। আনিকার বিষয়ে কী আর বলবো, দেখতেই পাচ্ছি। আম্মুকে দেখলাম কিছু নিয়ে একটু চিন্তিত, বুঝলাম না কি হয়েছে। আব্বু আবার বলেন, পাশাপাশি দুইটা পাতিল থাকলে যেমন ঠোকাঠুকি হয়, তেমনি সংসার জীবনে এমন অনেক ঠোকাঠুকি হবে, ঝগড়া হবে, ভুল হবে। তাই বলে রাগের মাথায় উল্টাপাল্টা ডিসিশন নিস না। ভুলেও এমন কিছু করবি না যেটার কারণে পরে তোকে আফসোস করতে হয়। জীবন থেকে যা চলে যায় তার ফেরত আসবে না। সেই জিনিসটার থেকে হয়তো ভালো কিছু পাবি, কিন্তু সেই জিনিসটা আর পাবি না। জি বুঝলাম। বুঝলেই হবে না, আমল করতে হবে। যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত তো ভুলভাল সিদ্ধান্ত নিতে পারবি না ইনশাআল্লাহ। আর যখন বয়স হবে তখন আশা করি সব কিছুই বুঝবি। আজকে আব্বুর নসিহত শুনতে শুনতে খাওয়া শেষ করলাম। আজকে কিছু বলেনি বা ফালতু কোনো গল্পও করেনি, সব কাজের কথা বলেছেন। খেয়ে এসে শুয়ে পড়লাম। 30 বছর পর আব্বু মারা গেল, 2 দিন হলো। খুব বেশি মিস করছি। মনে হচ্ছে কিছু নেই, ভেতরটা হাহাকার করছে। এতদিন মাথার উপর ছাউনি হয়েছিল, এখন সেটা নেই, ফাঁকা। এখন কে আমাকে বকাঝকা করবে? আনিকার সাথে ঝগড়া করলে কে আমাকে মারবে, বকবে? এগুলো ভাবতেই চোখের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। চোখ মুছে আনিকার দিকে তাকিয়ে আছি। আনিকা 2 দিন থেকে একদম চুপচাপ। আব্বুর মৃত্যুতে মনে হচ্ছে আমার থেকে সে বেশি কষ্ট পেয়েছে। আম্মু আজ থেকে 10 বছর আগে মারা গেছেন। 3টা ছেলে মেয়ে, বড়টা ছেলে, তারপর একটা মেয়ে, তারপর আরেকটা ছেলে। বড় ছেলের বিয়ে দিয়ে একটা মেয়ে হয়েছে, আর মেয়ের বিয়ে হয়েছে এই কিছু মাস হলো, আর ছোটটার এখনো বিয়ে দিইনি। গল্পটা এখানেই শেষ করছি। এই কয়েক বছরে অনেক কিছু ঘটেছে, যা সব তো তুলে ধরা সম্ভব না। ফারজানা আপুর বিয়ে হয়েছে, সে এখন 2 বাচ্চার মা। এখনও আমার সাথে দেখা হলে শুধু তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।